সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা কথা বলবো ক্ষমা নিয়ে। আমরা অনেক সময় কারো উপর রাগ হলে আমরা মনে মনে বলতে থাকি বা অনেক সময় সজোরেও বলি যে আমি ওকে ক্ষমা করব না, আসলে ও এমন কাজ করেছে যে এটা ক্ষমার অযোগ্য। তো আমাদের কাছেও যারা আসে সেবা গ্রহণ করতে, তারাও অনেক সময় দুঃখ পেয়ে আসে, তো তাদেরকে হয়তো কেউ আহত করেছে মানসিকভাবে। তো তখন বলে যে আমি কিন্তু জীবনে ওকে ক্ষমা করতে পারবো না, আমার বেঁচে থাকা অবস্থায় আমি যতদিন বেঁচে আছি আমি কখনো ওকে ক্ষমা করব না। তো এই যে আমরা ক্ষমা করতে পারি না বা ক্ষমা না করার একটা প্রতিজ্ঞা গ্রহণ করি, এটা আসলে কেমন কি কাজকে কিভাবে আমাদেরকে আবার প্রভাবিত করতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাই আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যারা আমাদের ক্ষতি করে তাদের কি আমরা ক্ষমা করতে পারি কিনা, আর যদি ক্ষমা করতে না পারি তাহলে কার ক্ষতি হয়। এটা তো করে কি কারো ক্ষতি হয়? আমি যে ক্ষমা করতে পারছি না এটা থেকে আমার কোনো ক্ষতি হবে, নাকি যাকে ক্ষমা করতে পারছি না তার কোনো ক্ষতি হবে? এটা আসলে ক্ষতি কোনো আছে কিনা এটার পেছনে, বা এটাতে কারো ক্ষতি হয় কিনা সেটা নিয়ে একটু বিস্তারিত আমরা আলোচনা করতে চাইব যদি আমাদের সময় থাকে। আমাদের তো ফোনও আসে মাঝখানে। তো আজকে আমি পরিচয় করিয়ে দিয়েছি স্টুডিওতে যারা আমার সঙ্গে আছে তাদের সাথে। একজন হচ্ছে নাসিমা আক্তার। নাসিমা একজন হচ্ছে কি বলবো তোমাকে, সাইকোথেরাপিস্ট। নাসিমা একজন সাইকোথেরাপিস্ট, দীর্ঘদিন আমরা একসঙ্গে প্রশিক্ষিত হয়েছি, একসঙ্গে কাজ করেছি। নাসিমা এখন কাজ করছে, অন্যত্র কাজ করছে, ভালো কাজ করছে। আর আমরা আমাদের অনুষ্ঠানে ওকে যখন মাঝে মাঝে পাই আমরা ভালো ফিল করি। তোমাকে স্বাগত। আরেকজন হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান রাজু। রাজু একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট, ও কাজ করছে পাইনেল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, ওখানে ও সাইকোথেরাপিস্ট হিসেবে কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে কাজ করছে। আসলে আমার মনে হয় একটু মানুষ কনফিউজড হয়ে যায়, একজনকে কাউন্সিলিং সাইকোলজিস্ট একজনকে সাইকোথেরাপিস্ট বলছি। আসলে আমাদের কাজগুলো মোটামুটি কাছাকাছি, কিন্তু আমরা এক একজন হয়তো ভিন্ন থিওরি ব্যবহার করে, থিওরি যখন আমরা ইউজ করি, যখন আমাদের ক্লায়েন্টরা আসে তাদের সঙ্গে থিওরির আলোকেই কিন্তু আমরা থেরাপিটা করে থাকি। তো এই যে থেরাপিটা আমরা দিচ্ছি সেটা এক একজন হয়তো একই রকম থেরাপি দিচ্ছি না, থেরাপিটা ধরনটা হয়তো বা ভিন্ন, হ্যাঁ হয়তো কাজের ধরনটা একটু ভিন্ন হচ্ছে। এবং সবগুলো থেরাপির পেছনে একটা থিওরি আছে, একটা থিওরি অবলম্বন করেই আসলে কাজ করতে হয়। আমি এলোমেলোভাবে কাজ করলে হবে না, কাজের একটা ধারা আছে যেটাতে শুরু থেকে শেষ পর্যন্ত একদমই খুব মনোযোগ দিয়ে এবং খুব পড়াশোনা করে নিজেকে শিক্ষিত করে তারপরে কাজটা করতে হয়। তো নাসিমা, তোমাকে দিয়ে শুরু করি। ক্ষমা করতে পারো কিনা তুমি, সেটা তোমার কথা আগে বলতে পারো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপা। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যেটা বলছিলেন যে আমরা আসলে যখন এই মানসিক সহায়তা দেই তখন কিন্তু এই প্রসঙ্গটা অনেক আসে। আমাদের কাছে যারা আসেন অনেকেই আহত হয়ে আসেন, ভীষণ রাগ থেকে হয়তো বা এই কথাগুলি বলেন। তো মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মানসিকভাবে মানে উনি ক্ষতিগ্রস্ত বোধ করেন, সেরকম একটা অবস্থায় আসলে ওনার এই কষ্টটা হচ্ছে ভীষণভাবে, বা ভীষণ রাগ হচ্ছে, এবং ক্ষমা করব না এরকম একটা মানসিকতা কখনো কখনো কাজ করে, একটা জেদ কাজ করে এর ভিতরে, জেদ কাজ করে। হ্যাঁ, ওই আহত হওয়ার যে অনুভূতিটা ওই জায়গা থেকেই আসলে জেদ, রাগ দুইটাই কাজ করতে পারে। তো আপনি যেটা বললেন যে ক্ষমা করতে পারি কিনা, আসলে ক্ষমাটা হচ্ছে একটা প্রক্রিয়া। এটা অনেকেই আমাদেরকে বলেন যে হ্যাঁ ক্ষমা করে দাও, ক্ষমা করে দেওয়া মহত্বের লক্ষণ, এভাবেও ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়, ধর্মীয়ভাবে বিভিন্নভাবে ইয়ে করা হয়, মোটিভেট করার চেষ্টা করা হয়। আসলে আমরা সাইকোলজি পার্সপেক্টিভ থেকে যখন চিন্তা করি, ক্ষমার প্রসঙ্গটা কখন আসে? যখন আমাদের এই যে অনুভূতিটা হচ্ছে এই পরিস্থিতিতে, সেই অনুভূতিটাকে ঘিরে আমি খুব খারাপ থাকছি, এবং এই খারাপ থাকার বিষয়টা কীরকম হতে পারে যে যখন আমি বারবার করে এই পরিস্থিতিটাকে মনে করছি এবং সেখান থেকে আমার অনুভূতিটা হচ্ছে, আমরা সাধারণত কিন্তু খারাপ থাকতে চাই না, ভালো থাকতে চাই। তো যখন অস্বস্তিকর কোনো অনুভূতির মধ্যে দিয়ে আমরা যাই, তখন
যেটা হয় যে আমাদের চিন্তাগুলি দেখা যায় যে নেতিবাচক চিন্তাগুলি আসে এবং তার দ্বারা আমরা বেশ তাড়িত হয়ে থাকি। সেখান থেকে বারবার করে যেই অনুভূতিটাকে আমি অনুভব করতে চাচ্ছি না, সেই অনুভূতিটাই আমার চিন্তা ঘিরে বারবার করে আসছে। এবং একটা লম্বা সময় ধরে যতদিন পর্যন্ত আমি আমার এই অনুভূতিটা এবং তার সাথে চিন্তাটা, তার সাথে যেই ঘটনাটাকে কেন্দ্র করে এই অনুভূতি এবং চিন্তার বিষয়টা আসলো, সেইটা আমার মনের মধ্যে চলতে থাকে, ততদিন ধরে কিন্তু আমার এই অস্বস্তিকর অনুভূতি, রাগ, জেদ, তারপরে হচ্ছে কখনো কষ্ট, কখনো স্ট্রেস হয়, কষ্ট হয় অনেক। ভীষণ কষ্ট হয়। সেই কষ্ট থেকেই তো আসলে আমরা ওই কথাটা বলি যে আমি ক্ষমা করতে পারবো সেটাই। না। ক্ষতটা এতটাই গভীর থাকে। নাসিমা, একটা ফোন নিয়ে আসি। Okay. আমরা খুব সুন্দর একটা জায়গায় ছিলে তুমি, আশা করি আমরা আরো আলোচনা করব আজকে। ঠিক একটু আছে, ফোনটা নিই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। শোনা একটু যাচ্ছে জোরে না। শুনতে চাই যে। হ্যালো। হ্যাঁ, আর একটু আওয়াজটা একটু কম আসছে যে। ও আচ্ছা, আওয়াজ কম আসছে? হ্যাঁ, এখন বেটার, অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। ম্যাডাম, আমি আমার বিষয়ে আপনার সাথে এর আগে কথা বলেছি, বাট আজকে আমি আমার বিষয়ে বলবো না। আমি আমার অন্য একটা, আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা দুশ্চিন্তার বিষয়, সেটা সেরকম মানে আমার ভাইদের ইস্যু নিয়ে কথা বলবো। বিষয়টা হয়েছে কি যে আমি আমার যে ভাইদের নিয়ে কথা বলবো, ওই ভাইরা যে মানসিক মেন্টাল হেলথ বা ওরা যে আপনাকে ফোন দিবে ওই রকম কোনো সচেতনতা বা কোনো জ্ঞানই নেই ওদের। হ্যাঁ, আর আমি আসলে আমার বাবা মাও যে আপনাকে ফোন দিবে ঠিক তারাও ওই ধরনের সচেতনতার জায়গায় নেই। তো আমি অ্যাকচুয়ালি যেহেতু প্রোগ্রামটা দেখি, তো আমার ভাবছি যে একটা ইস্যু যেহেতু অনেক দিন ধরে চলছে, তো আমার মা বাবা অনেক অশান্তির মধ্যে আছে, তো ওদের বিষয়টা একটু শেয়ার করে, এটা তো রেকর্ডেড হয়, এটা আমি প্রয়োজন আমার মাকে শোনাবো বা ওদের আচ্ছা। শোনাবো। ওকে। আচ্ছা, তো আমি যদি দূরে আছি ওদের থেকে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমার ভাইয়েরা, বিশেষ করে ছোট দুই ভাই, মানে আচরণগত সমস্যা। হ্যাঁ, হুম আচরণগত সমস্যা এবং আমার মার সাথে বাবার সাথে মানে খুবই মানে অশান্তি করে, মানে মিসবিহেভিয়ার করে, এবং ওরা ভাই ভাই আর কি দুজন খুব মানে মার মুখে আচরণ বলবো, এমনকি কলহ বিবাদ মারামারি এগুলো করে। হুম এবং একজনের বয়স হচ্ছে মানে একজনের বয়স হবে আপনার 20 বছর আর আরেকজনের হয়তো 18 বছর হবে এরকম। আচ্ছা। তো এখন যেটা করে যে এই প্রচুর নিজেরা নিজে মানে ওরা ছোট দুই ভাই নিজেদের মধ্যে খুব মারামারি করে, অনেক সময় মারামারি যে সব সময় করে তা না, বাট করে অনেক সময়, মানে হয়তো মারধর বা এটা ওটা ছুঁড়ে মারা। তারপর দেখা যাচ্ছে যে আমার মা গিয়ে অনেক সময় আটকায়, আমার মা ওদের মাঝখানে পড়ে, ইভেন অনেক সময় কখনো কখনো আমার মাও আঘাত পায়, হয়তো হাতে পরোক্ষভাবে আর কি। হুম তো তারপর মানে খুব প্রবলেমে আছে। আর ওরা না ম্যাডাম মানে আমি যতদূর জানি, এবং এটা অবশ্যই শিওর দিয়ে বলা যায় যে অ্যাডিকশনের মধ্যেও আছে কিছুটা, মানে ওরা অবশ্যই মানে কিছু নেশা জাতীয় কিছু গ্রহণ করে। আচ্ছা। এবং এটা অনেকদিন ধরে চলছে ম্যাডাম, মানে অনেকদিন ধরে, আমি বলবো বছরের পর বছর ধরে, কয়েক বছর ধরে চলছে। এবং মানে খুব ওদেরকে নিয়ে অশান্তি হয় যে আমার মার কাছে অনেক সময় টাকা পয়সা চায়, অনেক সময় কেন রেগুলার বেসিসে চায়। এবং আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন বর্তমানে খারাপ বা ভালো না। তো এখন তাদের পক্ষে সবচেয়ে বড় কথা, ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হলেও তো ওদেরকে ওভাবে আশকারা দেওয়া যাবে না। এখন সেটাই। এই যে আমার মার সাথে সবসময় অশান্তি করে, টাকা চায়, তারপর টাকা দিলেই ভালো, আমার মা তো অত দিতে পারে না, যেটুকু হয়তো পারে, তারপর দিলেই ভালো না দিলেই খারাপ। এবং সবসময় মানে বাইরে, বেশিরভাগ সময় বাইরে থাকা, বন্ধু বান্ধবদের সাথে মেশা, মানে ওদের সঙ্গ মেনটেন করার, ওদের যে মানে জগৎ যাদের সাথে মিশলে ওই ধরনেরই সঙ্গ, মানে বলে না যে সঙ্গ দোষে লোহা ভাসে, অনেকটা ওরকম। তো এখন এদেরকে নিয়ে ম্যাডাম খুব মানে অশান্তিতে আছে তারা। তো আমি ভাবছি যে ওদেরকে নিয়ে তো অশান্তি প্রতিনিয়ত লেগে আছে, আর আমি যদি আলাদা থাকি, আমি জব করে একা একটা দূরে একটা বাসায় থাকি, তো আমি ভাবছি যে যেহেতু তাদেরকে, আমার মাকে যদি অ্যাটলিস্ট আপনার প্রোগ্রামটা এটা জিজ্ঞেস করে শোনাতে পারতাম, আমার মা হয়তো কিছু দিক নির্দেশনা পেতেন যে আসলে আমার মা কি করে হ্যান্ডেল করবেন বা আমার বাবাই বা কি করে হ্যান্ডেল করবেন। ওদেরকে কখনো কখনো ম্যাডাম রিহ্যাবে দিয়েছিল, বাট রিহ্যাবে তো অনেক খরচ,
সবসময় তো ওটা দেওয়া সম্ভব না। আর অনেক ধরনের ওরা না ফিজিক্যালিও মানে মারধর খেয়েছে আমার বাবার দ্বারা। হ্যাঁ, হুম মানে আমার বাবা অনেক চেষ্টা করেছিল ওদেরকে ফেরাতে। ইভেন আমি হয়তো ওদের তেমন মারিনি, খুবই রেয়ার, বাট আমার যে মেজো ভাই ও আবার ওদেরকে ও মেরেছে, ও অনেক মেরেছে, আমার তুলনায় অনেক মেরেছে, আমি মারিনি বললেই চলে। হুম আর আমার বাবাও অনেক মারধর করেছে একসময়, এখন আর তেমন মানে ওদের যেতে পারে না। তো এই তো হচ্ছে অশান্তি। আমার বাবার সাথে মার সাথে অনেক মিসবিহেভিয়ার করে, অনেক প্রতিদিন ম্যাডাম। মানে ওই বাসার মধ্যে না মানে কোনো একটা শান্তি নেই, যে আমার মা সকাল থেকে ঘুম থেকে উঠে দেখে দুইজনে একটা মানে মার মার কাজ শুরু হয়ে গেল। মানে একটা ওদের কি অশান্তি। নিয়ে ঝগড়াটা হয়, কি নিয়ে, মানে লাগে কি ধরনের ইস্যু নিয়ে ওদের দুজনের মধ্যে বাকবিতণ্ডাটা হচ্ছে? ইস্যু বলতে কি ম্যাডাম, মানে আমি অবাক হয়ে যাই যে ভাইয়ের প্রতি ভাইয়ের যদি এতটুকু মমত্ব না থাকে, যে সামান্য একটা বিষয় নিয়ে যে মানে না না, এই একটু তুই বিষয় মানে জি, বিষয় বল। যদি দুই একটা বিষয় যদি বলা হয়, জি 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 যে এই ধরনের বিষয়গুলো নিয়েই বেশি হয় ওদের মধ্যে মারামারি, একটা জেনারেল দুই একটা বিষয় বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা। মানে যেমন ম্যাডাম যে এই তুই কেন মানে মোবাইলে মানে তুই মানে মোবাইলে কেন জোরে করে সাউন্ড দিয়েছিস, তারপর তুই মোবাইলে কেন কেন চুরি করে, জোরে না করে মোবাইলে কেন sound। জোরে ভলিউম দিয়েছিস, ও জোরে কিছু ভলিউম একটা কেন জোরে দিয়েছে, আচ্ছা। হ্যাঁ কেন জোরে দিয়েছিস, তারপর এই যে শুরু হয়ে গেল। তারপর ইভেন অনেক সময় আর ম্যাডাম মানে অবশ্যই এটা তো বুঝতে পারছেন যে ওরা অনেক গালিগালাজও করে। তো এখন ইভেন গালিগালাজ থেকে শুরু করে, গালিগালাজ তো ওদের কাছে কিছুই না, আর ইভেন ওইটা থেকে অনেক সময় মারামারি পর্যন্ত চলে যায়। তারপরে এই যে এটা করে যে যে আমার মাকে হয়তো একটা কথা বললো, মানে 3 নাম্বার যে হ্যাঁ আমার মাকে হয়তো একটা কথা বললো, আর 4 নাম্বার মানে যে সবার ছোট ও হয়তো খুবই ক্ষিপ্ত হয়ে গেল যে আমার মাকে কেন এটা বললি, মার কি দোষ, মার কাছে কেন এত অশান্তি করিস। অথচ ও কিন্তু খুব ভালো না, ও যে মায়ের খুব আদর্শ পুত্র তাও না। তো এখন দেখা যাচ্ছে যে দুজন মিলেই এই যে একটা হট্টগোল বাঁধিয়ে দিয়ে অনেক সময় তুমুল পর্যায়ে চলে যায়। হ্যাঁ, সাইকোলজিক্যাল গেম খুব ভালো হচ্ছে। আসলে আমি জাস্ট আমার সতীর্থদের বলছিলাম যে মানে ফ্যামিলির মধ্যে যে গেমগুলা খেলা হয়, এটা গেমের খুব মানে খুব সুন্দর একটা উদাহরণ আর কি দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ জি ম্যাডাম। তো তারপরে ম্যাডাম মানে আমি না ম্যাডাম বিশ্বাস করবেন যে আমি অ্যাকচুয়ালি এখন আমার বাবা মা বর্তমানে ফাইন্যান্সিয়ালি খুব দুর্বল অবস্থানে আছেন। এখন বর্তমানে তারা যেখানে থাকেন ওইখানে আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা নেই। হ্যাঁ, হুম তবে মানে একটা সময় ছিল, আমাদের সবই ছিল, আমার আলাদা ঘর সবই ছিল। তো আমি ইভেন যখন আমি ওই আলাদা ঘরে থাকতাম, আমি যে আমার বাবা মার ওখানে যে থাকতাম, আমি ম্যাডাম প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ দোয়াটা পড়তাম, এবং আমি প্রতিদিন মানে আমার নার্ভাস সিস্টেমটা ফ্লাইট মোডে থাকতো। মানে আমি মানে সবসময় অশান্তিতে থাকতাম, আল্লাহ যে কি যে একটা অশান্তি করে। আমি তো ওদেরকে না ওভাবে কিছু মারতেও পারি না, মানে আমার সে অধিকারটাও ছিল না ওদের কাছে। মানে আমি যে ওদেরকে একটা বকা দিব যে এই তুমি কেন মুখ খারাপ করলে, বা তুমি কেন বাজে কথা বললে, বা মানে কোনো রাইটসই মানে ওরা আমাকে রেসপেক্ট করতো না। তো আচ্ছা, আমি একটা সবসময় একটু ভয় প্রশ্ন থাকতাম। করি, আমাদের বিরতি হয়ে জি, যাবে জি। তো একটু পরে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে ওরা যে এত মারামারি করছে, ওরা কি ছোটবেলা থেকে বাড়িতে মারামারির দৃশ্য কি দেখে বড় হয়েছে? ছোটবেলা থেকে না, মানে আমার বাবা আমার মাকে তো ওদের সামনে কখনোই মারি না। আর ওদের সামনে কেন, মানে বহু বছর আগে মেরেছিল, সেটা অনেক আগে, মানে ওরা তখন জন্ম হয়নি ওদের। কিন্তু মানে মানে ওরা জন্মের জি। পরে বড় হওয়ার সময় বাবা মার মারামারি দেখেনি না কোনো? না না, কখনোই দেখেনি। আচ্ছা, জি না। কিন্তু ওরা ছোটবেলায় যেটা হয়েছে যে আমার বাবা ওদেরকে কন্ট্রোল করার জন্য, বা কি বলবো, মানে ওদেরকে একটু সাহায্য করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় প্রচুর প্রহারের মধ্যে রেখেছিলেন ওদেরকে। তাহলে ওরা মার খেয়ে বড় হয়েছে। ওরা মার খেয়ে বড় হচ্ছে, বিশেষ করে 3 নাম্বারটা, 4 নাম্বারটাও খেয়েছে, বা 3 নাম্বারটা বেশি মার খেয়েছে। কিন্তু আমরা হয়তো এটা বুঝতেও পারিনি যে এটা উল্টো ফল হচ্ছে আর কি। ওটা তো মারলে তো বাচ্চার কোনো লাভ হয় না, ক্ষতি হয় আর কি। তো ওইটাই ঘটেছে, এবং 3 নাম্বার যখন উগ্র আচরণ করছে, 4 নাম্বারের উপরেও সে হামলা করছে, তখন 4 নাম্বারও হয়তো উগ্রতা দেখিয়েছে আর কি, সেইভাবে। এরকম কি? জি ম্যাডাম। জি ম্যাডাম, এরকম হতে পারে আপনি যেটা বললেন। হুম অ্যাকচুয়ালি মানে বাসার পরিবেশটা এত টক্সিক ছিল, উত্তপ্ত ছিল, আর মানে আমি ভয় পেতাম ওদেরকে ম্যাডাম। ইভেন আমি এখন ওদেরকে ভয় পাই। আমি ওদের দুজনের দ্বারা আমি বলবো ট্রমাটাইজ। হ্যাঁ, মানে আমি না কিছু বলতে পারি না, মানে ওরা যেহেতু রেসপেক্ট করেনি, আমি না ওদের দেখেই ভয় পাই এখানে যে দু কখন যে নম্বর অশান্তি ভাইয়ের করে। 2 নম্বর ভাইয়ের ইয়েটা কি, রোলটা কি? 2 নম্বর বা মেজোটা ও না অ্যাকচুয়ালি মানে ওকে তাও তবু কিছুটা সম্মান করে ওরা। হ্যাঁ, তো মানে আর ও ওর কি একটু সরে থাকে, ও কি একটু মানে ইনভলভ না হয়ে একটু সরে থাকে?
দু নাম্বারটা আসলে একই ছাদের নিচে ছিল না দীর্ঘদিন, বা কত বিয়ে শাদী করে একটু আলাদা থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ওই জন্য 2 নাম্বারের সামনে এগুলো হয়েছে, বাট কম হয়েছে। কম But আমি হয়েছে। তো অনেক দেখেছি, ইভেন আমার খুব কষ্ট হতো যে আমার মাকে বকা দিচ্ছে, ইভেন আমার মাকে গালি পর্যন্ত দিচ্ছে। আমার মাকে গালি দিচ্ছে, আমি কিছু বললে আমাকে উল্টো বলবো, ওই জন্য ওই ভয়তে আমি কিছু বলতে পারতাম সেটাই। না। আসলে আমাদের বিরতির সময় হয়ে যাবে, তুমি একটু জি, জি। প্রশ্নটা করে ফেলো আমাদের কাছ থেকে। তুমি বললে যে আমার মা যদি শোনেন, তাহলে মা শুনলে কি হবে, তুমি কি আশা করছো? আমি আশা করছি ম্যাডাম যে আমি আপনার প্রোগ্রামটা আমার মাকে শোনাবো। আমার মাকে আমার কোশ্চেন হচ্ছে আমার মায়ের তরফ থেকে যে আমার মা তো একটা দিশেহারা অবস্থায় আছে, তো এখন আসলে আমার মা কি করে ওদেরকে আসলে সুপথে ফেরাবে, অথবা ওদের মানে এই অশান্তিটাকে সে ট্যাকেল দিবে কি করে, মানে কি কি করলে একটা মানে সমাধান পাবে? মা কি করলে মানে অশান্তিটা একটু কম হবে, তাই তো? মানে মা এবং বাবা উভয় মানে কি পদক্ষেপ নিলে বা কি করলে ওরা একটু পজিটিভ লাইফে ফিরে কিন্তু আসবে? একই সাথে ওদের আবার আরেকটা অভ্যাস দাঁড়িয়ে গেছে, যেটা তুমি বলে যে নেশা করছে। জি, জি, সেটা জি। থাকলে তো ব্রেনের মেকানিজমটা ভিন্নভাবে কাজ করে, তো জি ম্যাডাম। সেটাও তো আরেকটা সমস্যা দাঁড়িয়ে গেছে। যাই হোক, জি, জি। তুমি প্রশ্নটা করেছো, আমি রাখলাম মাথায়। একটু একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন জি, থাকতে জি পারে ম্যাডাম। তোমাকে, হ্যাঁ, যেহেতু বিরতি হয়ে যাবে। কোনো প্রশ্ন আছে তোমার? জি ম্যাডাম। একটু করো। সো ধন্যবাদ আপনাকে। আপনার ফ্যামিলি একটা ইস্যু নিয়ে আপনি ভাবছেন এবং এখানে শেয়ার করেছেন। তো ম্যাডাম যে জিনিসটা বললো যে অ্যাডিকশনের কথাটা বললো বা একটা আসক্তির ভিতরে আছে, আমার কাছে মনে হয় এটা গুরুত্বপূর্ণ। আমি একটু জানতে চাইবো যে আপনারা যে এই চিকিৎসা নিলেন বা রিহ্যাবে ভর্তি করিয়েছিলেন সেটা কেমন ছিল? রিহ্যাবে ভর্তি করিয়ে সেখানে বেশ কিছুদিন রেখেছিল, মানে আমি বলবো প্রায় 1 মাস বোধহয় ছিল, 1 মাস না থাকলেও 1 মাসের কম হবে, ছিল অনেকদিনই ছিল। আর সেখান থেকে ফেরার পরে না একটু কিছুদিন ভালো ছিল, পরে আবার দেখা যাচ্ছে যে আবার ওদেরকে তো আটকে রাখা যায় না, বাইরে বের হয়, বাড়িতে তো খুব বেশি থাকে না। পরে আবার দেখা যাচ্ছে যে যে লাউ সেই কুদু টাইপের আর কি। আর কোনো প্রশ্ন আছে? নাসিমা? হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে। আপনি বলছিলেন যে মা হয়তো আশকারা দেয়। মা আসলে কি করেন যেটা দিয়ে আপনার মনে হয় যে তারা আশকারাটা পাচ্ছে? না, মা না অ্যাকচুয়ালি আশকারা দেয় না। মা যেটা করে যে মা তো আসলে কষ্ট পায়, এবং মা আশকারা দেয় দেয় না এটাও আমি বলবো না। মা আশকারা হয়তো কখনো কখনো দেয়, কিন্তু মা নিজেও খুব সাফার করে। মা ওদের দ্বারা ভার্বাল অ্যাবিউজের শিকার অনেক সময়, আবার মা নিজেও ভার্বাল অ্যাবিউজ করে। তো এখন ধরেন যে মা নানাভাবেই নিজেও ভুক্তভোগী, আবার নিজেও অনেক সময় টর্চার করার ভূমিকায় আছে, দুটাই। আচ্ছা, ঠিক আছে। আর প্রশ্ন নেই? ছেড়ে দিব ওকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তুমি মানে তুমি হয়তো ভাবছো যে মাকে শোনালে কিছু একটা পরিবর্তন আসবে, কিন্তু তোমার তোমার প্রত্যাশাটাকে আমি শ্রদ্ধা করছি। একই সাথে বলবো যে এটা খুব কঠিন একটা জায়গা, হ্যাঁ, কারণ ওরা তো একটা একটা জায়গাতে বয়সে অলরেডি পৌঁছে চলে গেছে, হ্যাঁ, মানে বড় হয়ে গেছে। তো যাই হোক, আমরা তারপরেও তোমার তোমার উদ্দেশ্যটা খুবই সৎ এবং খুবই ভালো, সেটাকে প্রশংসাও করছি, শ্রদ্ধাও রাখছি। এবং আমরা আলোচনা করলে সেটা তুমি রেকর্ডেড থাকবে, তুমি মাকে শোনাতে পারো। তারপর তুমি মার সঙ্গে বসে আলাপ করো যে মা কিছু নিলেন কি না এখান থেকে, কেমন মা এটা কি মনে করলেন, মানে সে কি, উনি কি এটাকে পজিটিভলি দেখছেন, নাকি ওনার কাছে মনে হলো এগুলো করে কোনো লাভ নেই। সেটাও তুমি একটু শুনে আমাদেরকে কখনো পারলে জানিও। অনেক অনেক ধন্যবাদ আবারও। রাজু কিছু বলবে বিফোর উই গো ফর? আমাদের কি ব্রেকের সময় হয়ে গেছে? 2 মিনিট আছে। ওকে। সো ম্যাডাম, আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেক বিষয় এখানে থাকতে পারে, হয়তো বা অল্প সময়ের ভিতরে সে কিন্তু অনেক বিষয় আমরা সে বলার যে সুযোগটা থাকবে না। তো এখানে যেটা হয় যে সব থেকে না, গুরুত্বপূর্ণ, পরে আবার বলতে পারবো, এখন বিরতির আগে 2 মিনিট আছে। রাইট, ওকে। এক হচ্ছে যে তার দুই ভাইয়েরই একটা ট্রানজেকশন পিরিয়ড বা উঠে এসেছে 18 বছর এবং 20 বছর। এই সময়টা চাইল্ডহুড পিরিয়ড থেকে এই সময় একটা নতুন পরিস্থিতি, নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন জ্ঞানের জায়গা। তো সেইখানে জানাশোনার জায়গাটা অ্যাডজাস্টমেন্টাল বিষয় যেটা সে শেয়ার করলো যে পারিবারিকভাবে তাদের বিভিন্ন রকমের অ্যাডজাস্টমেন্টাল ইস্যু হচ্ছে, এবং সেটি যখন হয় যে এরেকশনের কোনো একটা পর্যায়ে চলে আসে, তখন কিন্তু আমরা বেশ কিছু ক্রাইটেরিয়া দেখি। ওয়ান অফ দ্য বেস্ট হলো যে ডিমান্ডিং, তারা অনেক কিছু ডিমান্ড করে, হয়তো বা টাকা পয়সা, অনেক সময় রাগ করে, এগ্রেসিভ হয়ে যায়। তো এই যে লক্ষণগুলো কিন্তু এর ভিতরে দেখা যাচ্ছে। তো যেহেতু যিনি ফোনটি করেছে তার মূল লক্ষ্য হলো যে আসলে কিভাবে তার মা
এটাকে হ্যান্ডেল করতে পারবে, কিভাবে এটাকে আরেকটা ভালো একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করতে পারবে। সো আমার কাছে যেটা মনে হয়, সব থেকে যদি তার অ্যাডিকশনের ওই জায়গাটা থাকে, ওটাকে ফোকাস করা এবং সেই ক্ষেত্রে কিভাবে এই ট্রিটমেন্টটা ভালোভাবে নেওয়া যায় আর একটু ভালোভাবে। আমি রিহাবের কথা বা হসপিটালের কথা এখানে আমি বলবো না, আমি বলবো কোনো স্পেশাল কোনো সাইকিয়াট্রিস্টের আন্ডারে বা সাইকোলজিস্টের আন্ডারে, যারা সরাসরি এই ধরনের যে ইস্যুগুলো তারা ডিল করবে, প্রতিনিয়ত আপডেট পাবে। সেই খরচটা তো অনেক। হ্যাঁ, সেটা একটা খরচের বিষয় আছে। সেক্ষেত্রে অনেক সরকারি যে হসপিটালগুলো আছে সেখানে কিন্তু এইগুলোর ট্রিটমেন্টটা ভালো হয় এবং ওখানে যারা আমরা যখন ইন্টার্নি করেছি, যেমন ঢাকা মেডিকেল কলেজ, মিডফোর্ড হসপিটাল, তখন কিন্তু এটা আমরাও কাউন্সেলিং করেছি। তো একদম না পাওয়ার থেকে এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু ওরা তো যেতে হবে, এটা তো মানে উইলিংনেসটা খুব ইম্পর্টেন্ট। ওরা যদি মানে যেতে রাজি না হয় তখন তো আবার মুশকিল হবে, তাই না? হ্যাঁ, সেটা একটা চ্যালেঞ্জিং হয়। সেক্ষেত্রে আবার দেখা যায় মোটিভেশনটা না থাকলে হ্যাঁ, এগুলো কাজ করবে না আসলে। এটা হয় না। এবং সেই ক্ষেত্রে দেখা যায় প্রাইভেটের ক্ষেত্রে ওরা আবার অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসে। সো সেটা তো জোর করে নিয়ে জোর যাওয়া, করে সেটা নিয়ে আমরা আসা পরে একটু আরো চ্যালেঞ্জিং। আলোচনা করব। আমরা বিরতি থেকে ঘুরে আসছি নাসিমা। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বরাবরের মতন ফিরে আসবো একটু পরেই। আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা ছিল যে ক্ষমা করা, ক্ষমা করতে পারলে কি হচ্ছে, না করতে পারলে কি হচ্ছে, এটা ছোট্ট করে আমরা আলোচনা করেছিলাম। আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিল, আমরা কিছুক্ষণ তার কথা শুনেছি, তার কাছে কিছু প্রশ্ন রাখা হয়েছে। আমরা এখন তার এই প্রশ্নের আলোকে আমাদের যে সঙ্গে অতিথি আছে তারা একটু কথা বললে হয়তো তার জন্য সুবিধা হবে, সে কিছু হয়তো নিতে পারবে এখান থেকে। তো রাজু, তোমার কি আরো কিছু বলার আছে? থামিয়ে দিয়েছিলাম ওদের মাঝখান থেকে। সো মূল যে বিষয়টি, যে যদি বলা হয় যে চিকিৎসার জায়গাটা, সেটা আমি বললাম। এছাড়া অন্য একটা বিষয় আমার মাথায় এসেছে, যেহেতু যিনি আমাদেরকে ফোন করেছিল এর আগেও ফোন করেছে, তো সে আলাদাভাবে সিঙ্গেল থাকছে। আমি জানি না তার মেন্টাল যে হেলথের অবস্থাটাও কি। যদি সুযোগ থাকে তাহলে হয়তো বা তার নিজস্ব যে কেয়ারিংয়ের জায়গাটা সেটা করা। অনেক সময় হয় যে আমি আমার পরিবারের নিয়ে এতটাই আমি চিন্তা করছি, হয়তো বা আমার ভিতরে অনেক রকমের ক্ষতি হয়ে যাচ্ছে, হয়তো বা প্রত্যক্ষভাবে আমি এমন কিছু করতে পারছি না যার কারণে আমার পরিবারের যে অনগোয়িং যে সমস্যাগুলো হয়তো বা আমি সমাধান করা সম্ভব হচ্ছে না। সেই জায়গা থেকে নিজে ভালো থাকা এবং প্রপার ওয়েতে একটা, মানে যে ফোন করেছে তার কথা বলেছি। সো প্রপার ওয়েতে একটা গাইডলাইন পাওয়ার জন্য অন্তত নিজেরা একটু ভালো থাকা। এবং এই ক্ষেত্রে আমি সব থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি করব, যে এক হলো যে অ্যাডজাস্টমেন্ট ইস্যুগুলো হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই অ্যাডিকশনের কোনো বিষয় থাকলে সেটাকে ফোকাস করা এবং সেই অনুযায়ী সামনে আগানো। আচ্ছা, মানে ভাইদের যে অ্যাডিকশনের কথা বললো সেটাকে মানে নিরাময় করা দরকার বা সেটার উপরে বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেটাই বলতে চাচ্ছ। নাসিমা, আমি যেটা বলবো আপা, এডিকশনের ব্যাপারে যেটা ওনারা ট্রিটমেন্ট করছিলেন, তো ট্রিটমেন্ট রিহ্যাব সেন্টারে ওনাদের জন্য যে খরচটা হচ্ছে সেটা বহন করাটা কষ্ট হচ্ছিল যেটা বলছিলেন। তো এরকম অবস্থায় যেটা হতে পারে যে যেই হসপিটালগুলিতে, সরকারি হসপিটালে ডিটক্সিফিকেশনের সুযোগ আছে, সেটা করে মেনটেইন করার জন্য যেটা করা যেতে পারে, নার্কোটিক্স অ্যানোনিমাস এনে একটা প্রোগ্রাম আছে, যেখানে তারা হচ্ছে তাদের যেই ক্রেভিংটা হয় পরবর্তী সময়ে ম্যানেজ করতে অসুবিধা হয়, তাদের যে ক্রেভিং ম্যানেজমেন্টের যেই টেকনিকগুলি, তাদের যে ইমোশনাল ইস্যুজ, এইগুলি নিয়ে তাদের একটা সাপোর্ট গ্রুপ আছে, যে সাপোর্ট গ্রুপের মধ্যে তারা হেল্প নিতে পারে, কথা বলতে পারে, হেল্প নিতে পারে। তো সেরকম একটা খোঁজ নিয়ে, যেখানে আছেন তার কাছাকাছি কোথায় আছে সেরকম খোঁজ নিয়ে উনি ইন্ট্রোডিউস মানে করা যেতে কয়েকটা পারে। সেন্টার কি আছে? এটা সেন্টার না পা, সেন্টার থেকে যারা ইয়ে থাকে, ক্লিন থাকে, ভালো থাকে আর কি, তাদের এই ক্লিন থাকা বিষয়টাকে মেনটেইন করার জন্য বেশ লম্বা সময় আমি বলছি যে নার্কোটিক অ্যানোনিমাস গ্রুপটা যে কাজ করছে, এরকম কি কয়েকটা জায়গায় কাজ করছে কিনা? হ্যাঁ, অনেক জায়গায় কাজ করে। ওরা খুঁজে পাবে কেমন করে সেটা? এটা হতে পারে কোনো সেন্টারের সাথে যদি যোগাযোগ করে,
মানে রিহ্যাব সেন্টার রিহ্যাব সেন্টারের সাথে যোগাযোগ করলে ওখানকার যারা আছে সিনিয়র যারা আছে তারা জানবে। তারাও কিন্তু ওরা তো বলে দেয় না রিহ্যাব সেন্টার থেকে নার্কোটিক এনএ গ্রুপটাকে, আমি জানি না ওরা দেয়, যথেষ্ট বলে দেয় আপা, বলে দেয়। দেয়। আচ্ছা, দেয়। মানে কোন রিহ্যাব সেন্টারের নাম জানো যারা এরকম বলে দেয়? কারণ আমি আমার জানা মতে তো আপনের কথা জানি, আপনে যোগাযোগ করে জেনে নিতে পারে। তাহলে আপনের যোগাযোগ মানে সবগুলো রিহ্যাব সেন্টার বলে দেয় না, কারণ এখানে আবার আরেকটা ব্যবসার ব্যাপার আছে তো। আচ্ছা, কারণ নার্কোটিক অ্যানোনিমাস গুলো আবার পয়সা নেয় না, ওগুলো হচ্ছে যে একেবারেই মানে বিনামূল্যে সেবা আর কি। হ্যাঁ, এটা একটা গ্রুপের মধ্যে ওরা বসে, অনেক আলোচনা হয় এবং এটা পৃথিবী ব্যাপী আছে। হ্যাঁ, ভীষণ অ্যালকোহলিক support group হিসেবে কাজ করে। অ্যানোনিমাসও আছে, এও আছে, এনএও আছে। কিন্তু এই গ্রুপগুলো যেহেতু মানে একেবারেই মানে কি বলবো বিনামূল্যে চলে, তো সেখানে কিন্তু এটা ব্যবসা না কোনো, এটা হচ্ছে এটা একটা সাপোর্ট গ্রুপ এবং সারা বিশ্বেই কাজ করছে। এবং যারা ওই গ্রুপে থাকেন তারা বিভিন্নভাবে সহযোগিতা করেন এবং এদের কনফারেন্স হয়, মানে দেশের বাইরেও কনফারেন্স হয়, মানে এদের যথেষ্ট সারা পৃথিবীব্যাপী নেটওয়ার্ক খুব এনে বড় program আর কি আছে। ওদের। মুশকিল হচ্ছে আমাদের রিহ্যাব সেন্টার গুলো, তুমি আপনের কথা বললে, তুমি আপনের সাথে যুক্ত কাজ ছিলে এক করেছি সময়, আমি, হ্যাঁ। কিন্তু আমার জানা মতে রিহ্যাব সেন্টার, কারণ ওদের সাথে এদের আবার একটা, কারণ ওইটা তো ব্যবসার জন্য করা হয়েছে, আচ্ছা, তাই না? আমি আপনের কথা বলতে পারি। আপনে যোগাযোগ করলে হচ্ছে মানে উনি যে এলাকায় থাকেন সেই এলাকায় আপনের কোথায় ইয়েটা এখন কোথায়? করা যায়। ওরা এখন সিংগাইরে, মানিকগঞ্জ সিংগাইরে। মানিকগঞ্জে, হ্যাঁ। ঠিক আছে। ও তো নিশ্চয়ই নেট ওয়েবসাইট, থেকে, হ্যাঁ, নেট থেকে নাম্বার নিয়েই ইয়ে করতে পারবেন। এই আর যেটা আমি বলবো যে যিনি ফোন করেছিলেন উনি মায়ের ব্যাপারটা, মা যাতে একটু স্বস্তিতে থাকেন, উনি মায়ের স্বস্তির জায়গাটাকে আসলে ইয়ে করছিলেন, চিন্তা করছিলেন। আসলে এখানে হচ্ছে যে 20 বছর 18 বছরের ছেলে, তাদেরকে তাদের বিহেভিয়ার ম্যানেজ করে মা ভালো থাকতে পারবেন এটার সম্ভাবনা আসলে খুবই ক্ষীণ, এটা খুব কম। তো মা আসলে যেইভাবে একটু ভালো থাকতে পারেন সেটা হচ্ছে যে উনি যেটা বলছিলেন যে মায়ের সাথে মা যখন কমিউনিকেট করছেন তখন হয়তো রেগে যাচ্ছেন, তো তার ইমোশনাল সাপোর্টটার জন্য মা কি করতে পারেন সেই জায়গাটায় বরঞ্চ একটুখানি চিন্তা করা যেতে পারে। মা নিজের যে ইমোশন হচ্ছে সেই ইমোশনটার কিভাবে যত্ন নেবেন, মা নিজেকে কিভাবে একটু ভালো রাখবেন, যখন এই ছেলেদের সাথে যখন কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, সেই সময়টাই উনি কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারেন যাতে ওই ধরনের যে মানে উগ্র কথাবার্তা হচ্ছে বা বকাবকি হচ্ছে সেই জায়গাটায় উনি যাতে না জড়ান, বা টেকনিক্যালি কিভাবে কমিউনিকেশনটা করতে পারেন, এই জায়গাগুলিতে মনে হয় মায়ের জন্য একটু কাজ করার আছে। মানে মা তো জড়িয়ে গিয়ে জিনিসটা আরো খারাপ হচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে, আরো মাও খারাপ থাকছেন, সিরিয়াস হয়ে যাচ্ছে, পরিস্থিতিটাও খারাপ হচ্ছে। তো মা কিভাবে, মার জন্য যেহেতু ও শোনাতে চাচ্ছে রেকর্ডটা, মা কিভাবে নিজেকে সরিয়ে রাখতে পারবেন, মা কি চিন্তা করলে মার পক্ষে সেটা সম্ভব? প্রথম চিন্তাটা আমি বলবো যে ছেলেরা যেই বয়সে গেছে এই বয়সটায় আসলে তাদের নিজেদের ভালো থাকা তাদের উপরে নির্ভর করে। এখানে মায়ের উপরে তাদের ভালো থাকাটা খুব একটা ইয়ে করে না, নির্ভর করে না। আর একটা জায়গা, মায়ের সাথে হয়তো বা কনফ্লিক্ট হয় আপা, যখন মায়ের কাছে যে টাকা পয়সা ডিমান্ড করছে, মা যখন দিতে পারছে না তখন ইয়ে হচ্ছে, এটা হয় সাধারণত যারা অ্যাডিকশনের সাথে জড়িত থাকে। তো এই জায়গাটায় আসলে ট্রিটমেন্টের বিকল্প নাই। যতদিন পর্যন্ত তারা নিজেরা না বুঝবে, নিজেদের মধ্যে পরিবর্তন না আসবে, ততদিন তারা আসলে ওই টাকা পয়সা নেওয়ার জন্য দেখা যায় বিভিন্ন রকমভাবে পরিস্থিতি তৈরি করে, অত্যাচার করে। এই অবস্থা থেকে আসলে যেই পরিবারে অ্যাডিকশনের মানুষজন আছে তারা সহসা বের হতে পারে না। তো কিন্তু মা টাকা পয়সা না দিয়ে কিভাবে উনি ম্যানেজ করতে পারবেন, মারও বোধহয় এটা জানা দরকার, কারণ এনেবলার হয়ে যায় অনেক সময়, তাই না? যখন খুব অত্যাচার করছে তখন কিন্তু টাকাটা দিয়ে দিচ্ছেন, তো মা কিভাবে বিরত রাখতে পারেন সেই জায়গাতে, মানে উনি আরেকটু স্ট্রং কি করে হতে পারেন
সেটাও মার সাথে যে আমাদেরকে এটা যে ফোন পরিস্থিতিটা করেছে, কি হয় সেটা বুঝলে তখন আসলে বলা যেতে হ্যাঁ, পারে মানে যে ও কি যে হয়। ফোন করেছে হ্যাঁ। ও মার সাথে বসে আলোচনা করতে পারে হ্যাঁ। যে পরিস্থিতিটা এরকম হচ্ছে, এর কথার পরিপ্রেক্ষিতে তুমি এটা বলছো, তারপর শেষমেশ তুমি টাকাটা দিয়ে দিচ্ছ, বা আমরা জানি না, আমরা জাস্ট আন্দাজ করে বলছি হয়তো অন্য কিছু হচ্ছে। ও কিন্তু জানে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোন পর্যায়ে মা এনেবল করছেন, মা হয়তো বাধ্য হচ্ছেন। তো সেখানে মানে যে আমাদের ফোন অন্য করেছে কিছু ও, করা যায় কিনা, হ্যাঁ, সেখানে আর কি কি আর কি অপশন কি আছে, অপশন আছে সেটাই। সেটা মা ছেলে বসে কিন্তু আসলে যারা আলাপ করতে অ্যাডিক্টেড পারে। আপা, এদের দেখা যায় যে এমন ভাবে পরিস্থিতি তৈরি করে, তারা নিজেরাও খারাপ থাকে, মেজাজ খারাপ থাকে, এবং পরিস্থিতিগুলো এমন তৈরি করে যে বিশৃঙ্খলাটা আসলে হয়েই যায় এবং একটা পর্যায়ে গিয়ে বাধ্য হয়। তো সেই জায়গাটায় পরিস্থিতিটা কি হয়, উনি কি করতে পারেন, এটা আসলে স্পেসিফিক ভাবে না জানলে ওনাকে কি করতে পারে সেটা বলাটা যায় না। মানে একমাত্র আমাদের যে কলার আছে ও তো জানে যে ও মার সাথে এটা নিয়ে আলাপ করে তখন মানে যেসব জায়গায় একটু বিনামূল্যে কাউন্সিলিংও দেওয়া হয়, এখানেও কিন্তু ও মাকে নিয়ে যেতে পারে, মাকে নিয়ে আর কি। যেতে পারে। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে মাকে যেহেতু উনি সাহায্য করতে চাচ্ছেন, এই একটা সাহায্য করা যেতে পারে যে মার নিজের মানসিক যত্নের জন্য কি করতে পারেন সেটাও উনি একটু শিখলেন, আর এই পরিস্থিতিতে উনি কিভাবে ওদের সাথে কমিউনিকেট করতে পারেন যাতে পরিস্থিতিটা অন্যরকম ভাবে ডিল করতে পারেন, হাতের সেটা বাইরে একটা না হতে চলে পারে। যায় আর কি। ওকে, থ্যাংক ইউ। তোমাকে মাঝখানে থামিয়ে দিয়েছিলাম না সীমা, আলোচনার আচ্ছা। মাঝখানে তো তখন যে কথাটা আমি বলছিলাম ক্ষমার যে, ব্যাপারে হ্যাঁ, বলছিলাম। আমরা আসলে যতক্ষণ পর্যন্ত ওই বিষয়গুলিকে মনে রাখি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এমন কিছু ইমোশনের মধ্যে দিয়ে যাই যে জায়গা থেকে আমার প্রতিনিয়ত স্ট্রেস হচ্ছে, প্রতিনিয়ত উদ্বিগ্নতা কাজ করছে, ভীষণ রকম মানসিক যন্ত্রণার মধ্যে আমি থাকছি। আমি চাচ্ছি ভুলে থাকতে, কিন্তু ভোলা হচ্ছে না। কেন? কারণ আমি তাকে কিছু একটা শাস্তি দিতে চাই সেই জায়গা থেকে। এটা সবচেয়ে বেস্ট, মানে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ক্ষমা করতে চাই না, ক্ষমা করব না, এটা করে কিন্তু বারবার করে তাকেই মনে করা তাকেই হচ্ছে। মনে করছি। আমি এটাই বলছিলাম যে আমি আসলে তাকে শাস্তি দিতে চাই, সেই চিন্তা থেকে আমি তাকে মনে করছি এবং তাকে মনে করে আমি খারাপ থাকছি। এখানে শাস্তিটা আসলে আমারই হচ্ছে। ওই মানুষটা কিন্তু আমার এই চিন্তা বা এই অনুভূতির সাথে কোনোভাবে যুক্ত হচ্ছে না, তার কোনো কিছু হচ্ছে না। তো আমি বলছিলাম শুরুতে যে এখানে ক্ষমা বলতে আমরা সাধারণত বুঝি যে, যেটা শুনি আমরা সেটা হচ্ছে যে আমি ওই যে বিহেভিয়ারটা ওইটাকে অ্যাকসেপ্ট করে নেব, ঠিক আছে ওইটা যা হওয়ার হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। আসলে ক্ষমা মানে কিন্তু সেটা না, এটা আমাদের স্পষ্ট হওয়া খুবই দরকার। ক্ষমার বিষয়টা আসে এখানে যে হ্যাঁ, ঘটনাটা ঘটেছে, আমার এখানে খারাপ লেগেছে, রাগ হচ্ছে, আমার সাথে অন্যায় হয়েছে, এটাকে আমি প্রথমত স্বীকার করছি। তারপরে যে হ্যাঁ, এটা হওয়ার পরে যে ঘটনা ঘটছে, যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা সত্যি, কিন্তু এটাকে আমি যদি মনে রাখি, এটাকে যদি আমি বারবার করে চিন্তায় নিয়ে আসি, তাহলে যেটা হচ্ছে আমি কষ্ট পাচ্ছি, লালন করতে থাকা আর কি। হ্যাঁ, তো আমার অশান্তি তৈরি করছি, আমার মধ্যে বিভিন্ন ধরনের অস্বস্তিকর অনুভূতিগুলি আমি বারবার করে নিয়ে আসছি। আমি কি করতে চাই? আমি ভালো থাকতে চাই। কিভাবে ভালো থাকতে পারি? আমি ভালো থাকতে পারি যদি ওই ঘটনাটাকে আমার ইমোশনের সাথে আমি যুক্ত না করে বরঞ্চ এটাকে আলাদা করে ফেলতে পারি। ক্ষমা বলতে আসলে এইটাই যে আমি তার বিহেভিয়ারটা দ্বারা আমার ইমোশনটাকে কানেক্ট করছি না এবং তাড়িত হচ্ছি না, তার মানে আমি তাকে গ্রহণ করছি, বিষয়টা তা না। তো এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে নিজের সচেতনতাটা দরকার, যে আমি কেমন অনুভব করছি, সেই অনুভূতিটাকে একটু সাপোর্ট দেওয়া দরকার, যে হ্যাঁ আমার এই অনুভূতিটা হচ্ছে এবং এই অনুভূতিটা হওয়ার মধ্যে কোনো ক্ষতিকর কিছু নাই, কোনো অন্যায় নাই, হতেই পারে, হ্যাঁ এটা হতেই পারে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এরপরে আমি আর ওই ঘটনাটাকে মনে করে নিজেকে শাস্তি দিতে চাই না, এই লজিক্যাল জায়গাটায় আমি যাচ্ছি। আরেকটু ভালো হয় যদি আমি আসলে নিজেকে এই জায়গাটায় একটু ভিন্নভাবে চিন্তা করাতে পারি, যে
যেই মানুষটা আমার সাথে এই আচরণটা করলো সেই মানুষটার পরিস্থিতিটা কীরকম, তার মধ্যে কি চিন্তা হতে পারে বা কি পরিস্থিতির মধ্যে দিয়ে উনি যেতে পারেন যার জন্য আমার সাথে এই আচরণটা করছেন, এটা যদি আমি একটু চিন্তা করতে পারি তখন আমার জন্য কিছুটা সহজ হয়। যে তার পার্সপেক্টিভটা আমি বুঝতে পারছি এবং সেটা আমার এই যে নিজের যে ইমোশনটাকে আমি সাপোর্ট করছি সেই সাপোর্টটা করতে অনেকখানি সুবিধা হয়। এটাই আসলে ক্ষমা। মানে ও যেই জায়গাটাতে আছে সেই জায়গায় নিজেকে একটু স্থাপন করা, হ্যাঁ, এবং বুঝতে চেষ্টা করা ও কেন এটা করলো। অনেক সময় হয় না যে যারা অন্যায় করে বা মানুষকে কষ্ট দেয় তাদের জীবন যদি আমরা বোঝার চেষ্টা করি, যখন হয় না তাদের লাইফ যদি আমরা জানতে পারি, দেখা যায় যে তারাও বেশ কষ্ট পেয়ে বড় হয়েছেন। যে কোনো অপ্রত্যাশিত আচরণের পেছনেই আপা কোনো না কোনো কারণ থাকে। এই জায়গাটাকে যদি আমরা জানি, এখন তার মানে কি আমি তার ওই আচরণটাকে সবসময় মেনে নেব? না, তার আচরণটা যে ঠিক না সেটাকেও আমি স্বীকার করব, আবার তার আচরণটাকে মনে রেখে আমি নিজেকে কষ্টের চক্রের মধ্যে রাখবো না, যাতে আমার প্রতিনিয়ত আমি স্ট্রেসের মধ্যে থাকছি, প্রতিনিয়ত আমি খারাপ থাকছি এবং তাকে চিন্তা করেই আমার অনেক লম্বা সময় চলে যাচ্ছে, আমি আর নিজে শান্তিতে থাকতে পারছি না। সেটাই, মানে যেটা হচ্ছে যে বলা হয় না যে মানুষটাকে তার আচরণ থেকে আলাদা করে দেখা, মানে যে মানুষটা করেছে সেটা তো একটা মানুষ ছোট থেকে বড় হয়ে ভাবে তৈরি হয়েছে, কিন্তু আচরণটা তো আলাদা, তাই না? যে হয় না যে প্রফেট যেটা বলেছেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে করো না, তো সেইটা কিন্তু খুব বড় একটা মেসেজ। এটা একটু শক্ত হয় আমাদের জন্য, কিন্তু এটা যদি আমরা যদি নিজেদেরকে একটু সময় দেই, নিজের যে আহত অনুভূতিটা সেই আহত অনুভূতিকে যদি একটু যত্ন করি, তখন আস্তে আস্তে করে আমাদের ওই জায়গাটা আসে, সময় লাগলেও আসতে পারে। সেটাই। রাজু, ওকে, মানে আজকের এই যে বিষয়ের ভিতরে তিনটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যেটা হলো যে আমার ক্ষতির বিষয়টা আমি ক্ষমা করতে পারি কিনা, আর একটা হলো ক্ষমা না করলে কি সমস্যা হয় সেই ধরনের বিষয়টা। আসলে ক্ষতির বিষয়টা হলো বিভিন্ন রকমের হতে পারে, সব থেকে যেই দুটি গুরুত্বপূর্ণ, একটা হলো আমার মানসিক যে ক্ষতি, যেটা আমি অনুভব করি, যেটা আমার চিন্তা, অনুভূতি এবং আচরণের ভিতরে থাকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর একটা হলো হয়তো বা আমরা ফাইন্যান্সিয়াল বা অন্য যে কোনো রকমের ক্ষতি হতে পারে। ফাইন্যান্সিয়াল বিষয় যেটা বলতে চাচ্ছি, অর্থনৈতিক বিষয়টা, সেটা খুব সহজে হয়তো বা আমরা রিকভার করতে পারি, কিন্তু সমস্যাটা হয় কখন, যখন এটা আমার মানসিকভাবে কোনো একটা এফেক্ট ফেলেছে। সো কীরকম হয়, এটা হতে পারে যে হ্যাঁ, আমার সব থেকে কাছের যারা, তাদের কাছ থেকে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এটা ভাবছি। কেন? কারণ আমার যে চিন্তা ভাবনার জায়গাটায় সেখানে বিচার বিশ্লেষণ করে, সেখানে তাদেরকে অনেক বেশি ব্লেমিং করে, এবং সেখান থেকে আমার ভিতরে একটা স্যাডনেস হয়। আমরা বলি যে আমরা যখন কথা বলি বা আমরা যখন অন্যের সাথে অপারেট করি, তখন আমার তিনটা বিষয় খুব অ্যাক্টিভ থাকে, যেটা অনেক সময় ইগো ডিফেন্স মেকানিজম বা ইগোর জায়গাটা থাকে। অনেক সময় আমার ভিতরেই একটা বিচার বিশ্লেষণ করা, অন্যকে কিভাবে আমি পারসিভ করব সেটার একটা ধ্যান ধারণা, এটা আমার তৈরি হয়ে থাকে, হয়তো আমার পিতামাতা বা অন্য যারা আছে তাদের কাছ থেকে পাই। এবং এই যে ক্ষমা করার জায়গাটার ক্ষেত্রে কি হয় যে আমরা অনেক সময় ক্ষমা করতে পারিও না, আবার অনেক সময় ক্ষমা করতেও পারিও। কখন ক্ষমা করতে পারি? যখন দেখি যে আমার ভিতরে যে আমি যে চিন্তা ভাবনা করি সেখানে বিভিন্ন রকমের না, কেন হলো, এরকম করতে পারে না, এই বিষয়গুলো চলে আসে। এবং যখন ওটা আমি ভাবি, ঠিক একই সাথে আমার ভিতরে আরেকটা সত্তা, সে খুব কষ্ট পায়, এবং সেই কষ্টর থেকে হয়তো বা দেখা গিয়েছে আমি আর কতদিন কষ্ট করব, এরকম আর কতদিন থাকবো, অনেক বেশি রিভিলিয়াস হয়ে যায়, বিপ্লব করে, ভিতরে ভিতরে একটা বিপ্লব তৈরি হয়। এবং সেখান থেকে যখন আমি আসলে বাস্তবতা না বুঝতে পারি, ঠিক তখনই হয় বিভিন্ন রকমের ক্ষতি। সেটা আমার শারীরিক বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে, মানসিক বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে, হতে পারে সামাজিক ক্ষেত্রেও এই ক্ষতিটা, সমাজে মানুষের সাথে মেশা, চলাফেরা, আমার বন্ধু বান্ধবের, আত্মীয় স্বজনের সাথে একটা ভালো একটা কানেকশন তৈরি করা, সেটাও হয়তো আর হচ্ছে না। এখানে বিভিন্ন গবেষণায় কিন্তু দেখা গিয়েছে যে যখন আমরা অন্যকে ক্ষমা করতে না পারি, তখন দেখা যায় এটা আমাদের ভিতরে একটা রাগ, একটা ক্ষোভ কাজ করে, এবং সেই জায়গা থেকে বিভিন্ন রকমের ফিজিক্যাল প্রবলেম হয়। অনেকে যেটা হয় যে শারীরিকভাবে হয়তো বা তারা দুর্বল বোধ করে, তাদের ব্লাড প্রেশার থেকে শুরু করে তাদের ডায়াবেটিসের মতো ঘটনা হতে পারে, মানসিক চাপ বাড়তে পারে, তাদের ঘুমের সমস্যা হতে পারে, মতো অসুবিধা হয়। মানে আমাদের বলা হয় যে মানসিক কষ্টগুলো আমাদের সবচেয়ে প্রথমে কিন্তু পেটে গিয়ে
Exactly. মানে একটা এফেক্ট করে। তো তারা আলসারে পড়ে যায়, তাদের অনেক সময় গ্যাসের সমস্যা হয়, কারণ তার তো ঘুম হচ্ছে না, ক্ষমা করতে না পারলে তো সে ঘুমাতেও পারছে না, মানে ডিস্টার্বড ঘুম হচ্ছে। তো কাজেই তার সমস্ত প্রক্রিয়াটা, শরীরের ভেতরের প্রক্রিয়াটাই কিন্তু বাধাগ্রস্ত ভীষণভাবে হচ্ছে। বিপর্যস্ত হচ্ছে। বিপর্যস্ত হচ্ছে এবং তার প্যারাসিম্পেথেটিক যে সিস্টেমটা আছে সেটা বাধাগ্রস্ত হয়। তো যেই জন্য বলা হয় যে প্যারাসিম্প্যাথেটিক তো আমাদের দর্শক বুঝবে না। আচ্ছা, এটা একটা হলো যে আমাদের শরীরের যে একটা সিস্টেম যেভাবে চলে, তো যে জায়গাটা যে যখন আমি অন্যকে ক্ষমা করতে না পারি তখন আমার একটা স্ট্রেস মুড চালু থাকে, আবার যখন তাকে ক্ষমা করতে পারি তখন আমার হিলিং মুড চালু থাকে। হয়তো বা ইনিশিয়ালটা একটু কঠিন হয় যে আমি ক্ষমা করব, কি জন্য করব, আমার ভিতরে ওই যে কথাগুলো সবসময় বিশ্লেষণ করে, নেগেটিভভাবে যুক্তি দেখায়। তো যদি এটা আমি করতে পারি, আমার আমার বাস্তবতা আসলে এই পরিস্থিতিতে আমি কি আসলে আদৌ ভালো আছি কিনা, যেখানে দেখা যায় আমি যেমন শারীরিকভাবে ভালো থাকি না, আমি সামাজিকভাবেও কিন্তু ভালো থাকি না, এবং আমার ভিতরে যে একটা কষ্ট, সেই কষ্টটা আমার অনেক সময় একটা দম বন্ধ করা একটা কষ্টে পরিণত হয়। রাজু, একটু থামাই, তোমাকে একটা ফোন নিয়ে আসি। ওকে ম্যাম। ওকে, পরে আবার আসবো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি রাসেল বলছিলাম নাটক থেকে। আচ্ছা। আমি প্রোগ্রামটা দেখছিলাম, তো আমার একটা এরকম আমার লাইফে একটা ঘটে যাওয়া ঘটনা ঘটছে, যেটা আমি আসলে কি করে বুঝতেছি না, আপনাদের সাথে যদি একটু আমি বলতে পারি। আচ্ছা। আমি আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড, আমি তাকে কোন একটা পারপাসে টাকা ধার দিয়েছিলাম। আচ্ছা। যখন আমি ফেরত চাইতে যাই, ফেরত চাওয়ার মুহূর্তে সে আমাকে উল্টা আমাকে টাকা না দিয়ে উল্টা আমাকে অন্য একটা ভাবে আমাকে মানে ক্ষতি করে। আমার ধরেন যে আমার ক্ষতির পরিমাণটা প্রায় 4 লাখ টাকার মতো, মানে আমার বাইকটাকে চুরি করে, এবং যেটা আমি দেখতে পাই। এখন সে আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড ছিল। একটু একটু থামাচ্ছি, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। কি হলো মানে যে টাকাটা আমি ওকে টাকা, আমার একটা ক্লোজ ফ্রেন্ডকে টাকা ধার দিচ্ছি। আচ্ছা। টাকা ধার দেওয়ার পরে যখন টাকা চাইতে গেছি, উল্টা সে আমার একটা বড় ধরনের ক্ষতি করে। আচ্ছা। ক্ষতিটা যেমন হচ্ছে যে আমার একটা বাইক ছিল 4 লাখ টাকার, সে বাইকটা সে নিয়ে গিয়ে উল্টা ওই বাইকটা মানে বলা যায় পরবর্তীতে সে আমাকে আর ফেরত দেয়। আচ্ছা। পরে ও আমার সাথে সব ধরনের কানেকশন বন্ধ করে দেয়, পরিবারের থেকে সব দিক থেকে। উল্টা আমার একটা ক্ষতি করে, যেটা আমার কাছে খুবই আমি হার্ড হই, যার পরবর্তীতে তাকে আমি এখনো ক্ষমা করতে পারি না। এবং সে যদি আমার সামনাসামনি কখনো হয়, আমি হয়তো তার সাথে আমার হয়তো বড় ধরনের একটা গ্যাঞ্জামও হতে পারে। আসলে আমি এখন কি করতে পারি, আমি তাকে ক্ষমা করতে পারছি না। এই ধরনের কতদিন আগে ঘটেছে এটা? এটা 4 বছর আগে। এখনো কি রাগ কাজ করছে? এখনো মনে হচ্ছে যদি ও আমার সামনে আসে আমি কি করব, মানে আমি বুঝতেছি না, মানে আমার এইরকম ওর উপরে এখনো রাগ আছে। মানে ওর সাথে একেবারেই কোনো যোগাযোগ নেই এখন? না, ওর সাথে একেবারেই কোনো যোগাযোগ নেই। আগে ওর পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিল, যখন সম্পর্ক ভালো ছিল। এখন তার পরিবারের সঙ্গেও যোগাযোগ নেই। ইভেন তার পরিবারকে দেখলেও এখন নিজের ভিতরে একটা ওই হিংস্রতা কাজ করে, যে ওইটাই মনে হয় এই ধরনের। ওকে, কতদিনের বন্ধুত্ব ছিল? তাও তো আমাদের ওইরকম 7-8 বছরের ফ্রেন্ড ছিল। ওকে, তাহলে তো অনেক বছর। এখন একেবারেই তার মানে তার সঙ্গে দেখা সাক্ষাতেরও কোনো সুযোগ নেই, তাই তো? হ্যাঁ, দেখা সাক্ষাতের সুযোগ নেই এখন তো। ও কোথায় আছে আমি এটাও জানি না। আচ্ছা, কিন্তু মাঝে মাঝে কি মানে মনে পড়ে গেলে তখন অনেক রাগ, জেদ, হিংস্রতা এগুলো মাঝে মাঝে চলে আসে? হ্যাঁ, এটা খুব হয় মাঝে মাঝে। যখনই ওর কথা মনে হয় বা ওর রিলেটেড কারোর সাথে যদি দেখা হয় বা যোগাযোগ হয়, তখন অনেক রাগ। মানে খুব ভালো লাগছে যে আজকের অনুষ্ঠানের বিষয়বস্তুর উপরে ফোন করা হয়েছে। আমরা এরকম ফোন তো একটু কম পাই, তো সেজন্য অনেক অনেক ধন্যবাদ। তো প্রশ্নটা কি আজকে আমাদের কাছে? আমার কাছে আমি এটা থেকে মানে কিভাবে আমি এটা থেকে ইয়ে পেতে পারি, আমাকে যদি কোনো পরামর্শ দেন। এই রাগ, এই ইয়ার থেকে আমি কিভাবে মানে ওকে কি আমি ক্ষমা করে দিতে পারবো, মানে ক্ষমা করে দেওয়ার মতো ইয়েতে আমি
যেতে পারি নাকি। আচ্ছা, বয়সটা কত? আমার 27। 27। তাহলে যখন বয়স 20-এর মতন ছিল তখন থেকে পরিচয় ওর সাথে? হ্যাঁ, মানে পড়াশোনার সূত্রে কি আলাপ হয়েছে হ্যাঁ, নাকি? পড়াশোনার সূত্রে আলাপ হয়েছে। ভার্সিটিতে এসে পড়ছে। ওকে। যদি দেখা হতো তাহলে কি করা সম্ভব হতো? কি করতে ইচ্ছে করে ওকে? আমার এখনো আমার মনে হচ্ছে ও যদি আমার সামনে আসে, হ্যাঁ, আমি ওরে মানে মানুষের রাগের লেভেল যতটুকু থাকে, হ্যাঁ। মারামারি পর্যায়ে যদি আমার হাতে যখন যেটা পাবো আমি ওটাতে ওকে আমি আঘাত করবো। মানে ওকে আঘাত করতে পারলেই আমার মনে হচ্ছে আমার শান্তি পাবো আমি। ওকে, অনেক অনেক রাগ ভেতরে এখনো জমে আছে বোঝা যাচ্ছে। ওকে, খুব সুন্দর। মানে প্রশ্নটা আমাদের জন্য মানে মানে কষ্টটাকে সুন্দর বলছি না, বললাম যে এই প্রশ্নটা আজকের জন্য খুবই সুন্দর একটা প্রশ্ন। আমি একটু আমার অতিথিদের কাছে যাচ্ছি। মানে প্রশ্নটা কি পেয়েছি যে কি করব, মানে এই যে রাগটা নিয়ে কি করব, এটাই তো প্রশ্ন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওকে। একটু লাইনে থাকতে হবে। আমার অতিথিদের কোনো প্রশ্ন আছে কিনা একটু জিজ্ঞেস করি। প্রশ্ন আছে কোনো? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, আপনি শেয়ার করেছেন। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে এটা একটা ইনসিডেন্ট যার মাধ্যমে আপনার রাগ হচ্ছে এবং আপনি ম্যাডাম যে প্রশ্নটি করলো যে তাকে সামনে পেলে আপনি কি করতেন, আমি একটু জানতে চাইবো এমনিতে এই বিষয় ছাড়া আপনি এমনিতে আপনার পার্সোনাল লাইফে আপনি কেমন থাকেন, অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনার বেড়ে ওঠা সেই জায়গাটাতে আপনি কেমন, আপনার মুডটাকে কিভাবে বলবেন? আমি অন্যদের সাথে যেটা হয়, বেসিক্যালি অন্যদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং তাদের সাথে আমি সবসময় আমি চিল। আমার যে এত কিছু হওয়ার পরেও আমি এখনো মানে মেন্টালি আমি অন্যদের সাথে খুব ভালো। মানে ওই জিনিসটা আমি ক্ষতিপূরণটা আমি পুষায় আস্তে আস্তে এতদিনে আমি হ্যাপি। কিন্তু ওই যে ক্ষতিটা হইছে ওটার কথা মনে হলে আমি আবার মানে খারাপ হয়ে যাই, মানে এইরকম অবস্থা হয়। মানে এটার কথা ভাবলে আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে আপনি যেন রাগ হয়, এটা কিন্তু ট্রিগার হয় কিন্তু, হ্যাঁ, আমরা যেটাকে বলি। প্রশ্ন আছে? হ্যাঁ, সো সেই ক্ষেত্রে কখনো কি মানে এছাড়া যে অন্যর ক্ষেত্রে আপনি বললেন যে ভালো সম্পর্ক সবকিছু ভালোভাবেই চলছে, সব সময় কি একই বিষয়টা মাথায় আসে কিনা যে আমি তার দ্বারা প্রতারিত হয়েছি বা সে কেনই বা এটা করলো, সে আমার তো ফ্রেন্ড ছিল, এরকম চিন্তা ভাবনা আসে না? স্পেসিফিক কোন চিন্তাটা বেশি হয় যার কারণে মনে হয় যে রেগে যাচ্ছি? না, আমার চিন্তা ছিল হচ্ছে যে আমি তাকে বিশ্বাস করলাম, যে আমার বিশ্বাসটা কেন ভাঙলো এইভাবে ইয়েতে। আর এটা সবসময় হয় না, এটা হচ্ছে বিশেষ কিছু সময় ওই কথাটা বেশি মনে করে। ঠিক আছে, নাসিমা প্রশ্ন আছে? আমি একটু আপনাকে যেটা জানতে চাইবো আপনার কাছে সেটা হচ্ছে আপনি বাইকটা যখন নিয়ে গেল ওটার মালিক তো আপনি ছিলেন, তো আপনি কি আসলে বাইকটাকে ফেরত নেওয়ার জন্য কোনো ব্যবস্থা নিয়েছিলেন? না, বাইকটা নিতে বলতে আমার অগোচরে, মানে আমার গ্যারেজ থেকে নিয়ে গেছে আমার অগোচরে। না, তো সেটা আমার বন্ধু যেহেতু সে আমার বাসায় আসা যাওয়া করে, এর আগে অনেকবার নিতে, তো আমার বাসার যে ইয়ে ছিল মানে কেয়ারটেকার ছিল, সে ভাবছে যে মামার তো বন্ধুই, আপনি জানেন সেটা সেটা আমি ওইভাবে ইয়ে করি না। আচ্ছা, আপনি কি পুলিশের কাছে জিডি করা বা মামলা করা, উদ্ধার করার জন্য কোনো ব্যবস্থা নিয়েছিলেন? না, আমি কারণ সে যেহেতু আমার বন্ধু, আমি প্রথমে পারিবারিক ভাবে এই বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করছি, যেহেতু তার পরিবারের সঙ্গে আমার পরিচয় আছে। তো পরবর্তীতে যেটা হচ্ছে যে আমি চেষ্টা করার পরে যখন ওটা অনেক লেন্দি হয়ে গেছে, তখন একটা সাধারণ ডায়েরি করি তার নামে, যেহেতু তার কাছে আমি টাকাও পাই, তার কাছ থেকে আমার বাইকটাও নিতে, সাধারণ ডায়েরি করি। তারপর আর ওইরকম কোনো অ্যাকশনে যায়নি। আপনি কোনো অ্যাকশনে যান নাই? পুলিশ, আমাদের দেশের পুলিশ বা থানার অবস্থা বোঝেন, আচ্ছা ঠিক আছে দেখবো, এই টাইপের তদন্ত চলতেছে, ওই পর্যন্তই। পরে আমিও আর বেশি আগাইনি। আচ্ছা, ঠিক আছে আপা, আমরা তারপরে আলোচনা করতে পারি না? এটা তোমার ভালো প্রশ্ন ছিল একটা। ওকে, অনেক অনেক ধন্যবাদ। ঘুম হয় কি রাতে? ঠিক মতো ঘুম হয় এখন ঠিকঠাক, এর আগে হতো না, এর আগে অনেক রাতে অনেক দিন পর্যন্ত রাতের ঘুমটা ছিল না। ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা
কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুভকামনা করছি। আমরা আলোচনা করছি, আমাদের আলোচনা শুনলে ভালো হয়। হ্যাঁ, নাসিমা। আমি যেটা ওনার কথায় যেটা বুঝলাম শেষের কথাটায়, সেটা হচ্ছে যে বন্ধু সেই জন্য একটা মানে একটা বিশ্বাসও ছিল, বিশ্বাস, এবং উনি মানে খুব বেশি ইয়েতেও যান নাই আপা, যে ওটা উদ্ধারের জন্য খুব রাফলি যে আগানো সেটাও আগান নাই। উনি বলছিলেন যে বন্ধু, সেজন্য উনি নেগোশিয়েট করে চেষ্টা করছিলেন আর কি। তো এটা একটা মানে তার বন্ধুর প্রতি তার যে একটা ভালোবাসা, সেই জায়গাটা আছে বলেই এইভাবে উনি ভেবেছেন। আর একটা কষ্টটা আরো বেশি হয়েছে। হ্যাঁ, উনি বিশ্বাস ভঙ্গ করেছে এই জায়গাটায়, ওনার আসলে ক্ষমা করতে না পারার ব্যাপারটা কিন্তু বিশ্বাস ভঙ্গ করেছে এই জায়গাটায় এসছে। তো আমি যেটা বলবো, উনি বললেন যে উনি কি করতে পারেন। বিশ্বাস ভঙ্গ করেছেন, এটা সত্যি। উনি কষ্ট পেয়েছেন, এটা সত্যি। তারপরে হচ্ছে যেই আচরণটা ওনার সাথে করা হয়েছে, সেটাও খুবই খারাপ হয়েছে, খুবই অন্যায় হয়েছে, এটাও সত্যি। আর সবচেয়ে শেষে যেই কথাটা বলবো, যে উনি আসলে ওই বন্ধুর সাথে খুব অ্যাগ্রেসিভ ওয়েতে আগান নাই, যে বন্ধুর কাছ থেকে যেভাবেই হোক আমি বাইকটা উদ্ধার করতে চাই। সেখানে তার একটা অনুভূতি কাজ করেছে। এই 4টা বিষয়কে পাশাপাশি নিয়ে যদি উনি নিজেকে আসলে একটু আশ্বস্ত করেন যে আমি বন্ধুত্বের মূল্য দিয়েছি, আমি তাকে বিশ্বাস করেছি, এটা হচ্ছে আমার গুণ, এটা আমার ইতিবাচক দিক। হ্যাঁ, সেই ইতিবাচক দিকটাকে বন্ধু সম্মান করতে পারে নাই, এটা হচ্ছে তার সমস্যা। এই জায়গাটাকে যখন উনি চিন্তা করবেন, এই বিষয়টাকে যখন, এই সত্যটাকে যখন উনি গ্রহণ করবেন, তখন ওনার জন্য ক্ষমা করা মানে হচ্ছে এটাকে গ্রহণ করা, যে ঘটনাটা এই, আমি বিশ্বাস করেছি, সে আমার সেই বিশ্বাসের মূল্য দেয় নাই। এইভাবে করে তার ইমোশন থেকে বন্ধুর ওই যে আচরণটা, সেটাকে আলাদা করার একটা প্রক্রিয়া তৈরি হবে, এবং সেটা ওনাকে স্বস্তি দেবে। আরেকটা তুমি খুব ইম্পর্টেন্ট কথা বললে, যে বিশ্বাস ভঙ্গ। কারণ আমরা যে ট্রমার উপরে আমাদের যে প্রশিক্ষণ হয়েছে, বলা হয় যে আমাদের সবচাইতে বেশি কষ্ট হয় কেউ যদি বিট্রে করে। হ্যাঁ, মানে বিট্রিয়ালের সব রকম কষ্টের তুলনায় বিট্রিয়ালের কষ্টটা সবচেয়ে বেশি আমাদেরকে খুব বড়ভাবে ইম্প্যাক্ট করে, বড়ভাবে প্রভাবিত করে। এবং এই ক্ষতটা আসলে মানে অনেক সময় লেগেছে। এখন বলো যে আমার ঘুমটুম হচ্ছে, আমার সবকিছু ঠিক আছে, কিন্তু ওকে সামনে পেলে আমি যে কি করতাম আমি জানি না। তো এখনো কিন্তু একটা হয় না যে একটা ভেতরে একটা হিংস্রতা, একটা রাগ, ক্ষোভ, এটা কিন্তু পুষে রাখা হয়ে গেছে আর কি, ইচ্ছে করে করেনি। তো সেই জায়গাটাতে বিশ্বাস ভঙ্গ হয়েছে। তো মানে সব রকমের, অনেক রকমের মানে কষ্ট থাকে আমাদের, আমরা ক্ষমা করতে পারি না, কিন্তু বিশ্বাস ভঙ্গের পরে কিন্তু ক্ষমা করাটা আসলেই খুব কঠিন। এটা একটা অপমান বোধ কাজ করে অনেক সময়। অপমানের চেয়ে বেশি হয় যে আমার পুরো সত্তার উপরে একটা হুমকি চলে আসে, যে আমার তখন নিজের সত্তাকেও কিন্তু আমরা প্রশ্ন করি যে অ্যাম আই নট ট্রাস্টওয়ার্দি? আমি কি, আমাকে কি ও বলতে পারতো না? মানে ও আমাকে ট্রাস্টওয়ার্দি মনে করে নাই, আমার সাথে আরেকটু খুলে বলতেও তো পারতো, একটা অসুবিধা থাকতেই পারে, কিন্তু আমাকে ট্রাস্ট করলো না কেন, আমাকে আরো আপন ভাবলো না কেন? সেটাতে কিন্তু খুব নিজের আত্মার উপরে, নিজের অহমের উপরে খুব একটা আঘাত চলে আসে। রাজু, বিষয়টা তো বাইকের বিষয়, তো আমি তার কথাগুলো শুনে আমি আমার লাইফে একটু উপলব্ধি করতে পেরেছিলাম। তুমি বাইকার। আসলে টাকা পয়সা বা অন্য কোনো বিষয়ের সাথে আসলে আমরা বলি যে অনেক সময় শখের বাইক। আমার শখের বাইকের যে তোলার দামও অনেকটা বেশি, যেটা অন্যের সাথে কম্পেয়ার করা যায় না। সো ওটা বাচ্চার মতো না, বাইকটা মানে ইটস মাই চাইল্ড। মানে ওকে টেক কেয়ার করাও মানে নিজের কাছে মানে একটা অন্যরকম একটা উপলব্ধি হয়, অস্তিত্বের অংশ। এক্স্যাক্টলি, আমার পরিবারের একটা অংশ, পরিবারের একজন মেম্বারের মতো। তো যেটা হলো যে একদম এই যে কেসটা যে শেয়ার করলো তার লাইফের, আজকের আমাদের টপিকের সাথে হুবহু মিলে যায়, এবং অবশ্যই আজকের এই টপিকটা বা আমরা যে কথাগুলো বলবো এটা তার জন্য প্রযোজ্য হবে অ্যাজ এ হোল। সো বিষয়টা হলো যে বিশ্বাসবোধের জায়গা, যেটা ম্যাডাম আপনি বললেন যে আসলে বিট্রায়াল ফিলিংটা আমাদের লাইফের সব থেকে
একটা মানে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেটা আসলে আমি আসলে লাইফের ফুয়েলটা মানে খুব মনে হয় যে অনেক সময় যে হয়তো বা এখনই শেষ হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে নাসিমা আপা বেশ কয়েকটা জিনিস বললো, যেখানে অ্যাকসেপ্ট করা, এগুলোকে গ্রহণ করা, সাথে সাথে তার যে একটা মহৎ তার যে একটা আদর্শ আছে, সেই আদর্শ জায়গা থেকে খুব কাছের ফ্রেন্ড সে এরকম করলো, তারপরও সে এটাকে এভাবে রেখেছে, যেটাকে বলা হয় যে ভালোবাসার এপি টু পিট। এবং মানে আমার খুব কাছের, যাকে আমার খুব ভালো লাগে, তার ভিতরে একটা ঘৃণাবোধ তৈরি থাকে সবসময়। হয়তো বা অন্যের কাছ থেকে আমি বিট্রায়াল ফিলিং আমার ভিতরে হলো, আমি বিশ্বাস করেছিলাম কিন্তু সেই জায়গাটা সে রাখেনি। সেটা যতটা না খুবই আমাকে খারাপ রাখবে, তার থেকে সব থেকে খারাপ লাগে আমার কাছে যারা আছে তারা আমাকে যদি কোনোভাবে এই আমার নেগেটিভ ফিলিংগুলো তৈরি করে, তখন এটা একটা সমস্যা তৈরি হয়। তো সে জায়গায় একটা হলো যে এটাকে আপনি নিজেকে অ্যাকসেপ্ট করা যে হ্যাঁ আমি এটা পারি, আমি এটা পেরেছি, এবং সাথে সাথে সবসময় একটু খেয়াল রাখা যে এটার মাধ্যমে হয়তো আমি ট্রিগার হচ্ছি, অন্য অন্য ক্ষেত্রে আমি রেগে যাচ্ছি, ওই ফ্রেন্ডের যেখানে থাকে বা যেখানে দেখি ওর সাথে যারা মিশে তাদের সাথে হয়তো বা সম্পর্কটা আমার খারাপ হয়ে যাচ্ছে কিনা, কারণ আমরা কখনোই একা থাকতে পারি না। আর যে বিষয়টা যে আমি যদি আমার ভিতরে যদি রাগটা পুষে রাখি, আলটিমেটলি কি হয় যে আমি কিন্তু বিচার বিশ্লেষণ করছি, আমি অন্যকে বলছি যে সে ভালো না, সে কেনই বা এটা করলো, সে আমার সাথে এটা করতেই পারে না, এবং ভিতরে ভিতরে স্যাডনেসটা, নিজের ভিতরে কষ্টের জায়গাটা কিন্তু আমি রেখে দিচ্ছি, যেটা আমাকে প্রতিনিয়ত বুক দরফর করা, আমার বিভিন্ন রকমের ফিজিক্যাল যে রিয়াকশনগুলো সেগুলো তৈরি করা, এগুলো কিন্তু করে যাচ্ছে। আমি এখান থেকে বের হব কিনা, বের হতে গেলে যদি অনেক বেশি এই বিষয়টা নিয়ে আমার খুব বেশি দুশ্চিন্তা হয়, আমরা অনেক সময় যেটা আমরা করি যে তাকে ফরগিভ করার জন্য একটা লেটার কিন্তু লিখি যে হ্যাঁ তুমি আমার খুব কাছের একটা বন্ধু ছিলে, তোমার সাথে আমার ভালো অনেক স্মৃতি আছে, বা তোমার সাথে যে ঘটনাগুলো হয়েছে আমি খুব কষ্ট পেয়েছি, এবং সেই কষ্টের জায়গা থেকে আমি আসলে মুক্ত পেতে চাই, এবং আজ থেকে এখন থেকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এই বিষয়টা নিয়ে ভাববো না, কারণ এই বিষয়টা নিয়ে ভাবলে আমি নিজেই খারাপ থাকি। মানে ওই চিঠিটাকে দেবার জন্য নাকি লিখে নিজেকে প্রকাশ করে ভালো থাকার জন্য? নিজেকে প্রকাশ করা, যখন মানে চিঠিটা আমি ওকে দেব না, কিন্তু জাস্ট আমার নিজের প্রকাশের জন্য এটা চিঠিটা লেখা, মানে এটা চিঠিটা দেওয়ার জন্য নাকি শুধু লেখার জন্য? আমার নিজেকে প্রকাশ করা, আমার নিজেকে যখন ওই ওকে দেবার জন্য না, যখন যেটা সায়েন্টিফিক্যালি পড়বেন, যেটা আমরা অনেক সময় কাউন্সেলিং প্র্যাকটিসেও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমার অতীতের স্মৃতিগুলো যখন আমি আবার রি-এক্সপিরিয়েন্স করি, স্বাভাবিকভাবে ওইখানে যদি আমার নেগেটিভ অনুভূতিগুলো থাকে সেগুলোর মাত্রাটা কমে যায়, এবং ঠিক একই সময় আসলে আমি তাকে ক্ষমা করব, কেন করব, সেই জিনিসটা আমি আরো নতুনভাবে উপলব্ধি করতে পারি। আমার ব্রেনের নিউরাল পাথগুলো নতুন নতুন কানেকশন তৈরি করে, আমাকে শেখায় কিভাবে আমি তাকে আমি এই জায়গা থেকে আমার নিজেকে হেল্প করবো এবং তাকে ক্ষমা করব। যেমন যেটা হয় না যে ও বলছিল যে কাছে পেলে আমি ওকে যে কি করতাম, মানে এই থটটাও যদি আসে, তাতে করে যেটা হয় যে কর্টিসলটা বেড়ে যায়, আমাদের যে স্ট্রেসটা, যে হরমোনটা আমাদের স্ট্রেস বাড়ায় ব্রেনে, কিন্তু ওটারও বাড়তি তখন নিঃসরণ শুরু হয়। তো সেই জন্য আসলে অনেক রকম তো ক্রিয়া প্রতিক্রিয়া আমাদের শারীরিকভাবেও হয়। তো সেই কারণেই আসলে নিজের ভালোর জন্য, বিকজ আমরা তো দিন শেষে সবচেয়ে বেশি নিজের যত্ন করব, তো সেই জায়গা থেকে ও নিজের যত্নটা মানে আরো বেশি সম্ভব হবে যদি সে নিজেকে আরো বেশি ভালোবেসে নিজেকে যত্ন করে, মানে নিজেকে আরো ভালো রাখার জন্য যা যা করার দরকার, একটা তুমি লিখলে, একটা তুমি বললে যে মানে তাকে কিছু লেখা, কিংবা আরেকটা হতে পারে যে অনেক সময় হয় কি খুব রেগে কিছু লেখা, খুব রাগ করে অ্যাংরি লেটার, হ্যাঁ, যে খুব রেগে কিছু সে তারপর আমি একটু ডিস্ট্রয় করে দিলাম, ওকে পাঠানোর দরকার নাই, কিন্তু যা যা রাগ মাঝে মাঝে হঠাৎ করে চলে আসবে, সবসময় হয় না, কিন্তু এই অ্যাংরি লেটার লিখে ওটা যদি আমরা ছিঁড়ে ফেলে দেই, তাহলেও কিন্তু আমার ক্ষোভ রাগ ওগুলো কিন্তু আমি বের করছি, একদম লিখিতভাবে করছি, এটাও কিন্তু এই প্রসেসটাও কাজ করে। আমাকে একজন বলেছিলেন যে উনি বলেন ওনার ক্লায়েন্টদেরকে যে পুড়ে ফেলতে পড়ে, অনেক কিছু লিখে, যত কিছু রাগ ক্ষোভ মানে দুঃখ যা হয়েছে, হ্যাঁ, সব কিছু প্রতারণার কষ্ট, ওকে প্রতারিত হয়েছে, তাই না? তুমি যেটা বলে বিশ্বাসভঙ্গ, নাসিমা যেটা বললো প্রতারিত হয়েছে ওর দ্বারা, তো সব কিছু মানে তার উপরে সমস্ত কিছু ঢেলে দিয়ে ওইটা পরে আমরা ছিঁড়ে ফেলতে পারি, পুড়িয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু অনেক
আরাম রিলিজ হয় হয়, ভেতরটা। নদীতেও নিজের ফেলে দিতে পারে ভেতর অনেক থেকে ফিলিংটা বের হয়। সেটা। আমি আরেকটা কথা একটু অ্যাড Sure. করতে চাচ্ছি, সেটা হচ্ছে উনি বলছিলেন যে সামনে পেলে কি করবেন বা ওরকম অনুভূতিটা হচ্ছে। তো এই যে রাগের অনুভূতিটা হচ্ছে, উনি যদি ওনাকে যখন রাগের অনুভূতিটা হয়, অনুভূতিটাকে উনি চিহ্নিত করেন, বোঝেন, নিজের অনুভূতিটাকে একটু অনুভূতির সাথে থাকেন, সাপোর্ট করেন, এটা তো আসলে ভ্যালিড একটা ফিলিং। যে ঘটনাটা ঘটছে সেই ঘটনায় তার রাগ হচ্ছে, সেই ফিলিংটা অন্যায় কিছু না, এটা স্বাভাবিক। এই যে অনুভূতিটা, এটা স্বাভাবিক। এটাকে যখন আমি অ্যাকসেপ্ট করছি, নিজে ওইভাবে গ্রহণ করছি, তখন এরপরে আমরা কিন্তু একটু লজিক্যালি চিন্তা করতে পারি যে হ্যাঁ, আমার অনুভূতিটা ঠিক আছে, আমার এই অনুভূতিটা অনুভূতি, এটা আমার আচরণ না। আমি আমার এই রাগের অনুভূতিটাকে আসলে কোন ধরনের আচরণে প্রকাশ করতে পারি। বিভিন্নভাবে আমরা আমাদের অনুভূতিকে কিন্তু প্রকাশ করতে পারি। রাগের অনুভূতি হতে পারে আমি কিছুক্ষণ চুপ করে থেকে রেগুলেট করলাম, হতে পারে আমি লিখে প্রকাশ করলাম, হতে পারে আমি তার একটা ছবি আঁকলাম, যেই ছবিটায় আমার সমস্ত রাগ প্রকাশ পায়, এমন কালার দিয়ে ছবি আঁকলাম, এমন অবয়ব দিয়ে ছবি আঁকলাম, সেটাও হতে পারে। হতে পারে আমি খুব ফার্মলি, যদি সুযোগ থাকে, আমি তাকে সামনে নিয়েও বলতে পারি যে আমার মোটরসাইকেলটা আসলে কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে তুমি আমার যে বিশ্বাস ভঙ্গ করেছো, সেই সুযোগ থাকলে সেটা যদি আমি চাই, সেটাও হতে পারে। অর্থাৎ আমার অনুভূতিটাকে আমি আলাদা করে সেটাকে করব, চিহ্নিত করব এবং সাপোর্ট করব। আমার আচরণটাকে আমি চুজ করব। আমার আচরণটা যেন আমার জন্য ক্ষতিকর না হয়, অন্যের জন্য ক্ষতিকর না হয়, পরিবেশের জন্য ক্ষতিকর না হয়। এমন নাসিমা, তুমি যে সুন্দর কথাগুলো বলছো, আমি একটু চাইছি, আমরা কিন্তু অনেক সময় আচরণ, অনুভূতি এবং আমাদের যে কি বলে থিঙ্কিং, হ্যাঁ, থিঙ্কিং, ফিলিং অ্যান্ড বিহেভিয়ার, এটা কিন্তু আলাদা করতে পারি না আমরা। তুমি যদি একটু উদাহরণ দিয়ে বলো, কোনটাকে আচরণ বলবো, কোনটাকে ফিলিং বলবো, কোনটাকে আমরা থিঙ্কিং বলবো। চিন্তা, আচরণ, চিন্তা এবং ফিলিং। আচ্ছা, রাগের যে অনুভূতিটা হচ্ছে, এটা অনুভূতি। রাগটা হচ্ছে একটা অনুভূতি, হ্যাঁ। তো এই রাগটা কেন হচ্ছে? তুমি আমার বিশ্বাস ভঙ্গ করেছো, তুমি আমাকে, আমি তোমাকে যেই বিশ্বাস করেছি, তুমি আমার সেই বিশ্বাসের মর্যাদা দাওনি, এটা হচ্ছে আমার চিন্তা। এই চিন্তা থেকে আমার যে তাকে আঘাত করতে ইচ্ছা করছে, আমার যে তার সাথে খারাপ ব্যবহার করতে ইচ্ছা করছে, এটা খারাপ ব্যবহার করার জন্য আমি যা করছি, সেটা হচ্ছে আমার আচরণ। তো আমাদের এই যে আচরণটা করছি, ফাইনালি এই আচরণটাকে কিন্তু আমরা আসলে চুজ করতে পারি। আমি যেই আচরণটা করছি, সেই আচরণটা কিন্তু আমার আচরণ। আমি দায়িত্ব নিয়ে এমন আচরণ করতে পারি যেই আচরণটা আমার অনুভূতিটাকে প্রকাশ করে, কিন্তু কোনো ক্ষতিকর ইম্প্যাক্ট ফেলে না, কোনো ক্ষতিকর পরিস্থিতি তৈরি করে না। কারণ আমার নিজের প্রতি আমার নিজের সেই সম্মান বোধটা কিন্তু থাকে। আমরা নিজেরা যখন বলি যে আমি সচেতন একজন মানুষ, দায়িত্বশীল একজন মানুষ, তখন কিন্তু আমার আচরণের দায়িত্বও নিতে হয়। রাগ আমার হতেই পারে, কিন্তু সেই অনুভূতিটা সত্য, সেটাও খুব সত্যি, সেটা খুবই সত্য। সেই অনুভূতিটাকে আমি কিভাবে প্রসেস করব, কিভাবে চিন্তা দিয়ে সেটাকে ব্যাখ্যা করব, করে নিজেকে আশ্বস্ত করে তারপরে আমি এমন আচরণ করব যে আচরণটা আসলে আমাকে রিপ্রেজেন্ট করে, আমার সম্মানটাকে রাখে এবং আমার যেন কোনো ক্ষতির পরিস্থিতি তৈরি না করে। ধরো আমি একটা দর্শকদের আরো সুবিধার্থে যদি বলি যে তুমি আমার সাথে একটা অসদাচরণ করলে, যে তোমাকে আমি ফোন করলাম, তুমি বাসায় ছিলে, কথা বলছি, এটা সত্যি ঘটনা না, তুমি বাসায় থেকেও তুমি তোমার মেয়েকে দিয়ে বা ছেলেকে দিয়ে বলে দাও যে মা বাসায় নেই, হ্যাঁ, আমি কোনোভাবে জানতে পারলাম তুমি আসলে বাসায় ছিলে, তুমি আমাকে অ্যাভয়েড করেছো, তাহলে আমার প্রথমে ঘটনা হচ্ছে যে তুমি আমাকে অ্যাভয়েড করেছো, তোমাকে আমি ফোন করে পেলাম না, হ্যাঁ, তাহলে সেটা হলো ঘটনার পরে আমার মধ্যে কিছু থটস আসতে পারে। তো আমার কি থট হবে তোমাকে নিয়ে তখন? যে নাসিমা ঘরেই থাকলো আর আমার সাথে দেখা করলো না। তো নাসিমা মোটেই ভালো মানুষ না, নাসিমা মিথ্যা কথা বলে, নাসিমা একটা মিথ্যুক। তোমাকে নিয়ে কিছু চিন্তা আমার মাথায় আসবে। আমার নিজেকে নিয়ে কি চিন্তা আসতে পারে তখন?
নিজেকে নিয়ে চিন্তা আসতে পারে যে আমি কি এমন কিছু করলাম যাতে ও দেখা করলো না, বা অথবা হতে পারে যে ও আমাকে মিথ্যা কথা বলে দিল, হ্যাঁ ও আমাকে দেখা এতটুকু করলো না, শ্রদ্ধা ফোনটা দেখালো ধরলো না, না। ও আমাকে শ্রদ্ধা করে না, তখন আমার নিজেকে মনে হয় যে আমি বোধহয় শ্রদ্ধার অযোগ্য। হ্যাঁ, তখন আমার নিজের উপরেও কিন্তু চলে আসে হ্যাঁ। যে নাসিমা বলে দিল ও বাসায় নাই, কিন্তু আমি জানি ও বাসায় আছে, আমি প্রমাণ আছে আমার কাছে। তাহলে আমার নিজেকে মনে হয় যে আমিও তাহলে এখানে আমিও একটু শ্রদ্ধার অযোগ্য হয়ে গেলাম। সো আমার নিজের উপরেও অনেক সময় ডাউট তৈরি হয়, অনেক নিজেকে সময় নিয়েও কিছু ওইভাবেই ভাবি, নিজের ব্যাপারেও কিছু মানে একটা চিন্তা আসে। ধারণা বা চিন্তা আসে। তারপরে আসে আমার আবেগটা। আবেগটা কি হতে পারে? তুমি যদি মিথ্যা কথা বলে দাও তখন আবেগটা হতে পারে রাগ হতে পারে, তোমার উপরে অনেক রাগ হতে পারে, হ্যাঁ, তোমাকে তারপরে অনেক দুঃখ লাগতে পারে, দুঃখ লাগতে পারে, নাসিমার সাথে এত ভালো সম্পর্ক ও এরকম ও কিভাবে করতে পারলো আমার সাথে এটা, তাহলে আমার একটু দুঃখ লাগবে বা আমার খুব হতাশ লাগবে যে বোধহয় আমার অন্যরাও আমার সাথে এরকম তাহলে করতে পারে। আর তারপরে আমি হয়তো আচরণটা করলাম, আমি হয়তো তোমাকে কোনোখানে পেয়ে ইচ্ছা মতো তোমাকে ঝাড়ি দিলাম, সেটা হতে বা পারে। যাই আবার করলাম। আমার সম্পর্কে আপনি হয়তো বা ওনার সামনে ওর যখন গেলেন কাছে তখন তখন অনেক গিয়ে কিছু বলে অনেক ফেললেন, কিছু বললাম, সেটা আবার আচরণ তৈরি হচ্ছে। তো আমাদের ধাপে ধাপে হয়, আমাদের দর্শকদের সুবিধার জন্য, মানে যেটা আমাদের ক্লায়েন্টদেরকেও আমরা বলি যে আসলে সবগুলো একসাথে হয় না, মানে মানে এক একটা এক এক সময় ঘটতে থাকে, আমরা বিহেভিয়ারটা দেখি কিন্তু ভেতরে যে আরো দুটো কি হয়ে আসলো সেটা আমরা অনেক সময় দেখতে পাই না, এই পথটা হয়তো বুঝি না আর কি। এখানে একটু সরি একটুখানি অ্যাড করতে পারি আপা, যে ওই যে আমরা গেম বলছিলাম, যে আপনি যদি আমার ব্যাপারে খারাপ লাগা নিয়ে যদি তার সাথে কথা বলেন সেটা কিন্তু আসলে কোনো প্রবলেম সলভ করে না। না না, আমার বিহেভিয়ারে কিন্তু আমার আরাম লাগবে, তোমাকে তোমার বদনাম করে আমি একটু আরাম পাবো। হ্যাঁ, তো এইটাই আমরা যে গেম বলছিলাম, গেম হচ্ছে এইটা যে এমন কিছু রিপিটেড বিহেভিয়ার আমরা করছি যেটা আসলে আমার এই প্রবলেম সলভ করে না। আপনি যদি আমাকে বলেন যে নাসিমা আমি এটা খুবই আহত হয়েছি, আমি এটা আশাই করি নাই যে তুমি এটা আমার সাথে করবা, আমার খুব রাগ হয়েছে, তাহলে তখন কিন্তু সেটা আমার আচরণ পরিবর্তনের জন্য কাজ করতে পারে। কিন্তু ওনার সাথে বললে আপনি রিলিফ পাবেন কিন্তু প্রবলেম সলভ হবে না। আমি ওর সাথে শুধু বললাম না, আমি আরো 10 জনকে বললাম যারা তোমাকে চেনে, তখন দেখা গেল আমার রাগ কিন্তু আরো বাড়তেই থাকবে, তাই না? ওরা আবার ইন্ধন যোগাবে যে হ্যাঁ আসলে তো ও এরকম আমার সাথেও কখনো করেছে, বা আসলে আমার ওর ব্যাপারে কিছু আমারও কিছু এরকম আরো অ্যাড হয় তখন। হ্যাঁ, তখন আরো ওরা আরো ঘি ঢালে আর কি। ওকে, আরেকটা জিনিস যেটা আমি আপনাদের সাথে অ্যাড করতে চাচ্ছি, সব রাগই আবার কিন্তু রাগ হয় না, অনেক রাগের ভিতরে কিন্তু কষ্ট লুকিয়ে থাকে। যে রাগের পেছনে কষ্ট থাকে, এটা তো সব রাগ আর কষ্ট একসাথে থাকে, মানে স্যাডনেস এন্ড অ্যাঙ্গার দুটো খুব কাছাকাছি ইমোশন, দুটো কিন্তু মিলেমিশে থাকে একদম। এবং যে দর্শক যেটা বললো আমার কাছে সেটাই, মানে এই বিষয়টা আমার একটু কানেক্ট করার চেষ্টা করলাম যে সে রাগের কথা বলছে, তো সেই ক্ষেত্রে তুমি আমার ফ্রেন্ড, অনেক কাছের একটা ফ্রেন্ড, হ্যাঁ, এটা যেমন তার ভিতরে একটা বিশ্বাসঘাতকতার একটা চিন্তা বা অনুভূতি তার ভিতর হয়, সাথে সাথে এটা আমার সাথেই হলো, সে আমার সাথেই করলো, তার তো বিচার হওয়া উচিত। হ্যাঁ, তো সেই বিচারটা কি আমি মনে মনে রেখে দিচ্ছি যে তোমার প্রতি অনেক রাগ আছে, সেই রাগটা যে আমাকে কষ্ট দিচ্ছে, সো সেই জায়গা থেকেও অন্তত আমি যদি ভাবতে পারি যে আমি তাকে অবশ্যই এই সময়টাতে তাকে আমি ছেড়ে দেব, আমার সব থেকে যে ইম্পর্টেন্ট যে সময়টা সেটা এইখানেতে আমি থাকবো না। কারণ অনেক সময় এরা কিন্তু রুমিনেশন হয়, হয়তো বা চাচ্ছে না যে এই চিন্তাটা আমার মাথায় করার জন্য, কিন্তু বারবার ওই বিষয়টাই মাথায় আসে যে তার সাথে একটা সম্পর্ক, বাইকের সাথে আমার একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেল শুধুমাত্র তোমার এই একটা ভুলের কারণে, যেটি হয়তো আমি এখন অ্যাকসেপ্ট করতে পারছি না। সেটাই এক কথায় আমরা বলতে পারি যে তোমার জন্য আমি আমার শান্তি নষ্ট করতে চাই না। এটা মানে ক্ষমার প্রসেসটাকে স্ট্রেনথেন করতে এটা কাজে লাগতে পারে। তোমার জন্য আমি আমার শান্তি নষ্ট করব না। আমি নিজেকে নিজের ভালোটা চিন্তা করব, কারণ আমি ভালো থাকলে চারপাশে মানুষগুলো ভালো থাকবে। অনেকে ভালো থাকার এই কথা বললে অনেকে বলে যে এটা স্বার্থপরের মতন চিন্তা, আসলে আমি ভালো না থাকলে তো কাউকে ভালো রাখতে পারবো না। আমি তো কারো ক্ষতি করে আমাকে ভালো রাখছি না। হ্যাঁ, এক্স্যাক্টলি, এখানে স্বার্থপরতা না, আসলে আমি ভালো থাকলে আমি নিজে ভালো থাকবো এবং অন্যদেরকে ভালো রাখতে পারবো। মানে আমরা সেলফ কেয়ার করি না তো খুব একটা, আসলে সেটাও একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে। আমাদের কি সময় শেষ? হ্যাঁ, একদমই সময় শেষ। আমরা তাহলে র্যাপ আপ করি আজকে।
অনেক অনেক ধন্যবাদ দুজনকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, শেষ করতে হবে, শেষ ঘন্টা তো বেজে গেল। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে ভালোবাসার সম্পর্কে আমরা কি স্যাক্রিফাইস করি না কম্প্রোমাইজ করি। আমাদের কাছে অনেক সময় এসে অনেকে বলে যে আপা এত স্যাক্রিফাইস করে কি লাভ হলো, আমি তো অনেক স্যাক্রিফাইস করেছি, ওকে ভালোবেসেছি বলেই তো স্যাক্রিফাইস করেছি। আসলে কি আমরা স্যাক্রিফাইস করেছি না কম্প্রোমাইজ করেছি? আসলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই যে আমরা বলি যে আমি স্যাক্রিফাইস করছি বা কম্প্রোমাইজ করছি, দুটোর মধ্যে কি আমরা পার্থক্য করতে পারছি কিনা সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সামনে। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।